আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা সবার? অনেকদিন পর আবার দেখা। কে কে জয়েন করে ফেলেছো একটু আমাকে জানিও। ওয়ালাইকুম আসসালাম। আওয়াজ ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবা। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের কি অবস্থা? কে কে জয়েন করে ফেলেছো একটু জানিও। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, তোমাদের কি অবস্থা একটু জানিও আমাকে। উম, দেখতে পাচ্ছি অনেকে কিন্তু জয়েন করে ফেলেছো। অনেকদিন পর দেখা, হ্যাঁ অবশ্যই, তো অনেকদিন পর আসলে তোমার সাথে দেখা। তো তোমার সাথে না, তোমাদের সবার সাথে দেখা। কি অবস্থা? অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে তোমাদের নাকি এক্সাম শুরু হয়েছে। কাদের কাদের এক্সাম একটু আমাকে জানাবা। ঈদের ছুটির আগে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে? না, মনে হয় না। এটা ঈদের পরেও কিছু অংশ আছে, কয়েকটা লেকচার থাকবে ঈদের পরে। ঈদের পরে প্রায় 3টার মতো লেকচার থাকবে, এরপরে শেষ হবে। 16 তারিখ থেকে আমার এক্সাম। তোমার এক্সাম খুব ভালো হোক। আমাদের 17 তারিখ, এক একজনের এক এক সময় এক্সাম, কোনো সমস্যা নাই। প্রোগ্রামিং শিখে কি লাভ? কি একটা প্রশ্ন করছো যে প্রোগ্রামিং শিখে লাভ কি? অনেক লাভ আছে। যদি তুমি ভালো মতো প্রোগ্রামিং শিখো, একটা সময় পরে তুমি ভালো একজন কোডার হয়ে যেতে পারো। তারপর ফ্রিল্যান্সিং করবা আর টাকা কামাবা। একজন লিখছে অনেক মিস করতেছিলাম। আচ্ছা, আমিও মিস করতেছিলাম তোমাদের ব্যাচকে। আমি কি করবো ভাইয়া, সহজ জিনিস ভাইয়া, খুব বেশি কঠিন জিনিস না। তুমি একটু প্র্যাকটিস করো আর একটু টেকনিক খাটাও। ঠিক আছে, তোমার সৃজনশীলের ক্ষেত্রে এই অধ্যায় থেকে যদি 2টা প্রশ্ন আসে, সাধারণত একটা প্রশ্ন আসবেই, আর 2টা প্রশ্ন আসারও সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যেটা করতে হবে, তুমি যদি অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট এটাই পড়ে যাও, তাহলে দেখবা যে একটা সৃজনশীল পেরে গেছো। আরেকটা সাধারণত কোডিং থেকে প্রশ্ন করে। তো তুমি জাস্ট যদি আজকের ক্লাসে আমরা আসলে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব, যদি তুমি পারো তাহলে আশা করা যায় সমস্যার সমাধান হয়ে যাবে। আগের ক্লাস, আজকে তেমন একটা একটু নতুন নতুন জিনিস আছে যদিও, দেখা যাক কি করা যায়। আহ কে কোথা থেকে জয়েন করছো সেটা একটু আমাদের জানাও তো। ঠিক আছে, কে কোথা থেকে জয়েন করছো সেটা একটু আমাকে জানাবা। দেখতে পাচ্ছি অনেকেই অনেক জায়গা থেকে কিন্তু জয়েন করেছো। হুম, নাইস। একসাথে অনেকেই কিন্তু এখন 193 জনের মতো কিন্তু চলে আসছে। আমরা 200 হওয়ার সাথে সাথেই আশা করি শুরু করে দেবো। ঠিক আছে, আর এক একজন টাঙ্গাইল মির্জাপুর থেকে। টাঙ্গাইল জায়গাটা সুন্দর, আমি টাঙ্গাইলে গিয়েছিলাম কয়েকবার। টাঙ্গাইল ভাল লাগছে। মির্জাপুরেও গিয়েছিলাম, একটা প্রজেক্টের কাজে গিয়েছিলাম, খুব ভাল লাগছে। আমি সাভারেও গিয়েছিলাম, সাভার প্রায়ই যাওয়া হয়। আচ্ছা, একজন নিউ স্টুডেন্ট আছে, কোনো সমস্যা নাই। তুমি আমাদের সাথে যুক্ত হয়েছে, তোমাকে অভিনন্দন। একজন কিশোরগঞ্জ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, অনেকে অনেক জায়গা থেকে জয়েন করেছো। কিন্তু মজার একটা ব্যাপার বলবো, আমি কিন্তু বাংলাদেশের প্রায় 57টা জেলা বিভিন্ন সময় ঘুরে ফেলছি। তো দেখা গেছে তোমাদের জেলায় কোনো না কোনো সময় পা ফেলাইছিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস চেষ্টা করবা, যাদের একটু পড়াশোনা কম হয়েছে, শুক্র শনিবার একটু বেশি করে পড়বা, ছুটি একটু কম নিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, প্রায় 200 হয়ে গেছে, আমরা আসলে আস্তে ধীরে শুরু করি। আজকে আমাদের প্রোগ্রামিং ভাষা পর্ব 7। ঠিক আছে, আজকে আমাদের প্রোগ্রামিং ভাষা পর্ব 7। তো এই হলো আমার পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়। মোটামুটি অনেকদিন আমার সাথে যারা ক্লাস করছো তারা এই সম্পর্কে জানো। যারা জানো না, একবার একটু চোখ বুলে নিতে পারো, এখানে আমি সময় নষ্ট করতে চাই না। আচ্ছা, যারা হোমওয়ার্ক করছো, যদিও হোমওয়ার্ক ছিল না, ঠিক আছে, হোমওয়ার্ক মোটামুটি মনে হয় ছিল না, নাকি ছিল? এটা কবেকার হোমওয়ার্ক? নিজেরাই ট্রাই করছো নাকি? যাই হোক, প্র্যাকটিস হয়তো বা করছো। পল্লব শাহ খুবই সুন্দর একটা কাজ করছো, পল্লব শাহর জন্য অভিনন্দন। সে খুব সুন্দর একটা প্র্যাকটিস করছে। পল্লব শাহ যদি থেকে থাকো, একটা স্ক্রিনশট নিয়ে ফেলো।
তোমারটা আমরা আজকে বোর্ডে দিয়েছি, স্লাইডে থাকবে। তোমার জন্য অভিনন্দন, তুমি প্র্যাকটিস করেছো, তার জন্য অভিনন্দন। শুধুমাত্র হোমওয়ার্ক দিলেই যে হোমওয়ার্ক করতে হবে এমন কিছু না, তোমাকে যা ক্লাসে শেখানো হয় তা যদি তুমি বাসায় প্র্যাকটিস করো, ম্যাক্সিমাম জিনিস কিন্তু সলভ হয়ে যায়। তো পল্লব শাহ সেই জিনিসটা করছে, তার জন্য তাকে অভিনন্দন। তো আজকে আমরা কি কি শিখবো তার যদি একটু আলোচনা করে ফেলি, তাহলে একটু দেখি। প্রোগ্রামের সংগঠন, অ্যালগরিদম, আর একটা হলো ফ্লো চার্ট, এই তিনটা বিষয় আজকে আমরা শেখার চেষ্টা করব। প্রথমে আসি প্রোগ্রামের সংগঠন জিনিসটা কি। প্রোগ্রামের রীতিনীতি, ঠিক আছে, প্রোগ্রামের রীতিনীতি, রীতি আর নীতি, ঠিক আছে, রীতিনীতি, এই জিনিসটা গঠনে যেই জিনিসটা কাজ করে সেটাই হলো প্রোগ্রামের সংগঠন। একটা প্রোগ্রামের লেখার জন্য কয়টা ধাপ আমরা করব, ঠিক আছে, ধাপের বিষয়টাও চলে আসে, কয়টা ধাপে করব, কোন ধাপে কি জিনিস লিখব, এই বিষয়গুলো প্রোগ্রামের সংগঠনে কাজ করে। সংগঠন মানে কি? একটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচার ওয়েতে তুমি যদি যাও তাহলে একটা প্রোগ্রাম ভালোভাবে লিখতে পারবে তুমি। তো প্রোগ্রামের রীতিনীতি আসলে প্রোগ্রামের সংগঠনে আলোচনা করা হয় সাধারণত। আচ্ছা, এখন প্রোগ্রামের সংগঠনের জিনিসটা কি? প্রত্যেক প্রোগ্রামেরই প্রধানত তিনটা অংশ থাকে। প্রধানত কি থাকে? তিনটা অংশ থাকে। কি কি? একটা ইনপুট দিতে হয়, সেই ইনপুট নিয়ে তুমি আসলে প্রক্রিয়াকরণ করো, দেন একটা আউটপুট দাও, ঠিক আছে, দেন একটা আউটপুট দাও। জিনিসটা কেমন? ধরো তুমি একটা এক্স ভ্যালু নিলা, সেই এক্স ভ্যালুকে তুমি একটা ফাংশনের মধ্যে ঢুকাইলা, ঠিক আছে, এই ফাংশনের মধ্যে যে কোনো জিনিসের ফাংশন হইতে পারে, দেন তুমি একটা আউটপুট পাইলা, ঠিক আছে। এইটাই তোমার মনে করো একটা প্রোগ্রামের সংগঠন। জিনিসটা কেমন? ধরো তুমি কেমন একটা, ধরো আমের সিজন চলতেছে, আম নিয়ে আলোচনা করি। ধরো আম, ব্লেন্ডার চিনো? ব্লেন্ডার, ব্লেন্ডারের মধ্যে দিছো, ঠিক আছে, ব্লেন্ডারের মধ্যে দেওয়ার ফলে তুমি জুস পাইছো, ঠিক আছে, জুস পাইছো। এইটাই আসলে একটা প্রোগ্রামের সংগঠন বলতে পারি। আম হইলো ইনপুট, যেটাকে তুমি ব্লেন্ডারের মধ্যে দিছো, মানে একটা ফাংশনের মধ্যে দিছো, ব্লেন্ডার এটাকে কিছু একটা প্রসেস করছে, প্রসেস করার পরে আমাদের জুস বানিয়ে দিছে। এই জুসটা তুমি আমি সবাই খেতে পছন্দ করি। তো এই হলো মোটামুটি প্রোগ্রামের যে তিনটা অংশ সেটা, ঠিক আছে। একজনে লিখছে যে আমাদের রাজশাহীর আম, হ্যাঁ, রাজশাহীর আমগুলো খুব মজাদার হয়, তুমি পারলে আমার জন্য কিছুটা পাঠাই দিও। আচ্ছা, এখন প্রোগ্রাম উন্নয়নের বা প্রোগ্রাম ডেভেলপমেন্টের কয়েকটা ধাপ আছে। আমরা যদি ধাপগুলো বলি, একটা হলো নির্দিষ্টকরণ, তারপর হলো বিশ্লেষণ, প্রোগ্রাম পরিকল্পনা, উন্নয়ন, বাস্তবায়ন, ডকুমেন্টেশন, আর একটা হলো রক্ষণাবেক্ষণ। এইগুলো আসলে কি বোঝায় তোমরা বলতে পারবা? এখন দেখো, নির্দিষ্টকরণ জায়গাটা আসলে কি লেখা হয়? নির্দিষ্টকরণে মানে হলো যে সমস্যাটা কি, আসলে সমস্যাটা কি, এইটা আসলে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। মানে তোমার আসলে নির্দিষ্টকরণ বলতে সমস্যাটা আসলে কি, তুমি যেই প্রোগ্রাম নিয়ে আসলে কাজ করতে চাচ্ছ সেটা আসলে কি সমস্যা নিয়ে কাজ করতে চাচ্ছ। তোমাকে এমন হইতে পারে, বলতে পারে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, যেমন বলতে পারে ক্ষেত্রফল বের করো। এখন এই যে ক্ষেত্রফল বের করো, এটা একটা সমস্যা। তো সমস্যাকে তোমাকে আগে ফার্স্টে নির্দিষ্ট করতে হবে যে কি সমস্যা নিয়ে তুমি আগাইতে চাও, তা কি সমস্যার সমাধান তুমি দিবা, ঠিক আছে। সেই সমাধান হলো ফার্স্টে নির্দিষ্টকরণ, আগে হলো সমস্যাটা কি সেটা করা। বিশ্লেষণ হলো মনে মনে ভাবা, মনে মনে ভাবতে পারো তুমি এর সমাধান কি হবে, ঠিক আছে, মনে মনে ভাবা, মানে সমাধানটাকেই মনে মনে ভাববা যে কি সমাধান করতে পারি আমি, ঠিক আছে। বিশ্লেষণে হলো তুমি মনে মনে ভাববা যে এটা সমাধান কি করা যায়, আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফল বের করতে হলে আমার কি কি জানা লাগবে, ঠিক আছে, এই নিয়ে তুমি মনে মনে একটা ভাববা। এরপরে যখন ভাবা ভাবি শেষ, যে আমি বুঝতে পারছি যে আমার কোন প্রসেসে যাইতে হবে, জিনিসটা বলছে যে মনে মনে ভাবা। এরপরে হলো আমার যখন মনে মনে ভেবে ফেলছি যে আমার আসলে কোন সমস্যাটা সমাধান করতে হবে, তারপরে আমি আসলে ডিজাইনে যাব। ডিজাইনের আবার দুইটা অংশ, একটা হলো অ্যালগোরিদম, প্রোগ্রাম পরিকল্পনা যেটা বলতেছি আর কি, অ্যালগোরিদম, আরেকটা হলো ফ্লো চার্ট, ঠিক আছে, আরেকটা হলো ফ্লো চার্ট। তার মানে অ্যালগোরিদম এবং ফ্লো চার্টে আসলে তোমার মনে করো তুমি আসলে কি পরিকল্পনা করতে চাচ্ছ সেইটার একটা ডিটেলস মনে করো দেখেই বুঝে ফেলবে যে হ্যাঁ, তুমি মনে করো এখন মনে করো যে এই পদ্ধতিতে আগাবা,
ঠিক আছে, অ্যালগোরিদম আর ফ্লোচার্ট হলো প্রোগ্রাম পরিকল্পনার একটা অংশ। মানে তুমি কি ধরনের পরিকল্পনা করতে চাচ্ছ। ওই যে দেখো না বিভিন্ন সময় ব্যাংক যখন ডাকাতি করে, ব্যাংক ডাকাতির সময় আগে পরিকল্পনা করে না যে এই রাস্তা দিয়ে যাব, ব্লু প্রিন্ট। ঠিক আছে, ব্লু প্রিন্ট নাম শুনছো? ধরো এই রাস্তা দিয়ে যাব, দেন ব্যাংকের এই অংশ দিয়ে ঢুকবো, ঢুকে আসলে ব্যাংকের সব টাকা নিয়ে নেব। এই যে অ্যালগোরিদম মানে একটা ফ্লো চার্ট, মানে পরিকল্পনা। তুমি তো মনে মনে ভাইয়ে ফেলছো, এবার একটা বাস্তবায়নের জন্য একটা পরিকল্পনা তৈরি করে ফেলা। মানে পরিকল্পনা তো মানুষকে যদি বুঝাইতে চাও, তখন তোমার কি করতে হবে, কোন একটা চিত্র এঁকে বুঝাইতে হবে এই জায়গা থেকে এই জায়গা যাব। ঠিক আছে, তো এইটা হলো অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের মাধ্যমে। ধরো তুমি হলো লিডার, তুমি বাকিদের বুঝাইতেছো অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের মাধ্যমে। ঠিক আছে, এরপরে হলো উন্নয়ন বা কোডিং। এই জায়গাটাতে আসলে মেন কোড করতে হয়, কোড লিখতে হয়। ঠিক আছে, ঠিক আছে, কোড লিখতে হয়। তার মানে তুমি এতক্ষণ পর্যন্ত সব রেডি করে ফেলছো, কোন পদ্ধতিতে তুমি আগাবা সেটাও তোমার জানা আছে। এখন যেটা করতে হবে সেটা হলো যে কোড করতে হবে। এখন কোড লিখে ফেলছো, কোড লিখার পরে আমার এটাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে যে আমি যে কোডটা লিখছি এটা আসলে ঠিক আছে কিনা। এটা আসলে অ্যাপ্লাই করে ছাড়া কি দেখা সম্ভব? অ্যাপ্লাই করা ছাড়া কিন্তু সাধারণত দেখা সম্ভব না, বোঝা সম্ভব না। তো আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই যখন হয়ে যাবে, এর একটা ডকুমেন্টেশন করে রাখতে হবে, আমার এই কাজটা এইভাবে কাজ করতেছে। ঠিক আছে, এরপরে হলো রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণ বিভিন্ন জায়গায় তুমি কোডটাকে সংরক্ষণ করে রাখতে পারো, যে পরবর্তীতে এই কোডটা অন্য কেউ কাজে লাগাইতে যেন পারে। তো রক্ষণাবেক্ষণ সাইডটা হলো যে যদি তোমার এই কোড কোনো কারণে মনে করো নষ্ট হয়ে যায়, মনে করো তুমি যেখানে অ্যাপ্লাই করছো সেখানে কোডটা নষ্ট হয়ে গেছে, বা মনে করো কোনো একটা সমস্যা হইলো, তো এখন এই জিনিসটাকে তোমার আবার ইউজ করা লাগতে পারে, তো এটা কোথাও তো জমা রাখতে হবে। এই কারণে কোন এক জায়গায় সুন্দরভাবে রেখে দিবা কোডটাকে, এইটাকে বলতেছি রক্ষণাবেক্ষণ। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জানা দরকার, বুঝতে পারছো? এখন আমরা যদি একটু সামনের দিকে যাই, এতক্ষণ পর্যন্ত যা যা বলছি সেই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। যেমন এটা হলো ফার্স্টের ধাপ, এটা হলো সেকেন্ডের ধাপ, এটা হলো থার্ড ধাপ, এটা হলো ফোর্থ ধাপ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, আর এটা হলো সপ্তম। এই 7টা ধাপে জিনিসটা হয় এবং 7টা ধাপ সিরিয়ালি মনে রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে নৈর্ব্যক্তিকের জন্য বলে দেয় যে এই ধাপে কি ছিল, ওই ধাপে কি ছিল, এরকম প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, তাই এই ধরনের প্রশ্ন যাতে তুমি খুব সহজেই উত্তর করতে পারো, সেটার জন্য আমাদের মনে করো যে এটা একজনে লিখছে যে আমার স্পষ্ট দেখতে সমস্যা হচ্ছে স্যার, তোমার নেটওয়ার্ক একটু সমস্যা, তুমি নেটওয়ার্ক একটু দেখো চেক করে। ঠিক আছে, এই জিনিসটা একবার একটা স্ক্রিনশট নিয়ে তুলে রাখতে পারো, এটা অনেক সময় নবীর থেকে আসে। ঠিক আছে, ওকে। তারপর আছে ড্রাই রান। ড্রাই রান হলো হাতে লিখে ট্রাই করা, হাতে লিখে, হাতে লিখে। এই জিনিসটাকে একটা সুন্দর নাম আছে, কিভাবে লিখে তুমি কি বলতে পারবা? এটাকে আরো সুন্দরভাবে লিখা যায়, দাঁড়াও আরো সুন্দরভাবে লিখে। ঠিক আছে, আরো সুন্দরভাবে লিখলে হাতে কলমে কোড করা। ঠিক আছে, হাতে কলমে কোড করা, এটাকে আরেকটা জিনিস বলা যায় খসড়া বা ড্রাফট। ঠিক আছে, খসড়া বা ড্রাফট এটা বলা হয়। ঠিক আছে, ড্রাই রান মানে হলো হাতে করে করে দেখা যে আসলে আমি যে প্রসেসে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা আসলে এই সম্ভব কিনা। অনেক সময় আমরা নিজেরা সমাধান করে দেখি না যে এই কোডের এই অংশ থেকে ওই অংশে যাব, জিনিসটাকে লজিকে ঠিক আছে কিনা, নর্মালি করে দেখতেছে হাতে একটু কোড। নর্মালি তো হাতে কোড করা জিনিসটা সবসময় হয় না। যেমন তোমরা যেমন পরীক্ষার হলে মনে করো খাতা কলমে লিখো, এইটাও অনেকটা ড্রাই রানের মতোই কাজ করে আই গেস। ঠিক আছে, কারণ তুমি জিনিসটা আসলে খসড়া লিখতেছো। প্রোগ্রামিং জিনিসটা যতক্ষণ পর্যন্ত না তুমি আসলে কোনো একটা ইন্টারফেসে লিখবা বা কোনো একটা আইডির মধ্যে লিখবা এবং অ্যাপ্লাই করার পর আসলে রেজাল্টটা কি আসবে সেটা যতক্ষণ পর্যন্ত তুমি বুঝবা না, সেটা আলটিমেটলি ড্রাই রানের মধ্যেই পড়তেছে। কারণ তুমি হাতে কলমে কোড করতেছো, এটা আসলে খসড়া বলতে পারো। তুমি যখনই এটা অ্যাপ্লাই করবা কোনো একটা কম্পিউটারের মধ্যে বা মোবাইলই বল না কেন, আইডি এর মধ্যে যদি অ্যাপ্লাই করে দেখো যে আউটপুট ঠিক আসতেছে, তাহলে তো ঠিক। এখন এই জিনিসটা তো সবসময় সমাধান করা যায় না, তোমার কাছে মনে করো যে কম্পিউটার নাই থাকতে পারে, তখন তোমার ড্রাই রান করে দেখতে হবে যে হ্যাঁ ঠিক আছে কিনা। সুডো কোড, সুডো কোড আসলে ড্রাই রানের মধ্যে অনেকটা
চালানো যায় কিনা, ঠিক আছে। এইটা অনেকটা তুমি রাফের মতো চিন্তা করতে পারো, যে রাফ করতেছে, ঠিক আছে, রাফ করতেছে, মানে একই জিনিস। এই প্রত্যেকটা কথার মিনিং একই, যে তুমি হাতে কলমে কোড করা মানে আলটিমেটলি তুমি জানো তো না যে এখানে ভুল হয়েছে কিনা। তোমার কাছে মনে হইতে পারে যে না লজিক্যালি ঠিক আছে, যখন তুমি কোড করবা আসল ভাবে তখন আসলে তুমি ভুল ধরতেও পারো। বাট এছাড়া বাকি সব জিনিসই ড্রাই রানের মধ্যেই পড়ে। আচ্ছা, একটা পোল কোশ্চেন আমাদের সামনে আসছে, তোমরা চিন্তা করো না, আজকে থেকে পোল দেওয়া হবে। তো আমি একটু পোল দেওয়ার কথা একটু বলি, ঠিক আছে, তোমাদের একটু পোল দেওয়ার কথা বলি। তো তো তোমাদের সামনে পোল আসবে, চিন্তা করো না, তোমরা উত্তর দিও না। তোমাদের সামনে এখন একটা পোল আসবে, পোলের উত্তর দাও দেখি, কে উত্তর দিতেছো। হুম, ঠিক আছে, আমি দেখি আর কিছুক্ষণ পরেই তোমাদের থেকে উত্তর নিব, দেখি তোমরা উত্তর দিয়ে ফেলো। আর যারা উত্তর দিবা প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে আমি আসলে এখানে লিখে দিব, ঠিক আছে, প্রোগ্রাম তৈরির ধাপ কোডিং এ কি আসলে কি কি থাকে। আচ্ছা, বন্ধ করে দেন। আহ দেখি লিডার বোর্ডটা, দেখি যে কে আসলে উত্তর দিছো। আচ্ছা, প্রথম যে উত্তর দিছো তোমরা আমার ক্লাসের স্টার, ঠিক আছে। এখন দেখি আজকের ক্লাসের ফার্স্ট যেই পোলটা ছিল সেই পোলের স্টার কে, আমি একটু নামগুলি যদি লিখে দিই। ফার্স্টে ছিল মুগ্ধ, ঠিক আছে, মুগ্ধ সঠিক উত্তর দিছো। তারপরে দিছো হইল আশিকুর রহমান এবং বৃষ্টি রয়, আশিকুর রহমান এবং বৃষ্টি রয়, ঠিক আছে, বৃষ্টি রয়, তোমাদেরকে অভিনন্দন। এবং এটার উত্তর আসলে দেখো, এটার উত্তর হবে হলো, কি বলছে, প্রোগ্রাম তৈরির ধাপে কখনই ভুল ধরার এই বিষয়টা আসে না। এটা হবে হলো 1 আর 2, আর 1 আর 2 আছে ক নাম্বারে, ঠিক আছে, ওইটা পরের ধাপে আসে। আচ্ছা, আশা করি তোমাদের কাছে যে পোলটা গেছিল সেটার আসলে যে উত্তর সঠিকভাবে দিছো, এই 3জন দিছো, তোমাদেরকে অভিনন্দন। আরো 2টা পোল আছে, সেই 2টা পোলে তোমরা যদি ভালো করো তোমাদের নামও এখানে চলে আসতে পারে। তো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো, ঠিক আছে। আমরা যদি একটু সামনের দিকে যাই, তারপরে কি আছে, অ্যালগোরিদম। অ্যালগোরিদম আসলে জিনিসটা কি, তোমার কাছে কি মনে হয়, তোমাদের থেকে উত্তরটা জানতে চাই যে অ্যালগোরিদম আসলে কি। তোমরা আমার একটু বলো অ্যালগোরিদম জিনিসটা কি। একজন রিশাদ বলছে ভাইয়া দ্রুত করতে গিয়ে ভুল হয়ে গেছে। সমস্যা নাই ভাইয়া, তোমাদের সামনে আরেকটা আসবে, আরো 2টা আছে, ওই 2টাতে ভালো করলেই তোমার নাম চলে আসবে, চিন্তা করো না, ঠিক আছে। তোমরা আমাকে উত্তর দাও, এখানে দেখো একটা কথা বলা আছে, an algorithm is a step by step procedure for solving a problem, ঠিক আছে। জিনিসটা অনেকটা এমন যে একটি সমস্যা সমাধানের জন্য, একটি সমস্যা সমাধানের জন্য, একটি সমস্যা সমাধানের জন্য জন্য ধাপে ধাপে, ঠিক আছে, ধাপে ধাপে এবং যুক্তি সম্পন্ন, মানে যুক্তি দিয়ে আসলে মিলতেছে, হ্যাঁ, যুক্তি সম্পূর্ণ প্রসেসকে অ্যালগোরিদম বলে, ঠিক আছে, অ্যালগোরিদম বলে। তার মানে জিনিসটা অনেকটা এমন যে ধরো একটা সমস্যা সমাধানের জন্য আমাদের কয়েকটা ধাপ আমি দেখাইছিলাম না, সেই ধাপগুলো তুমি ফলো করলা এবং তুমি একটা যুক্তি খাটাইলা, এই যুক্তিটা যদি আমি করি তাহলে আমি সমস্যাটা সমাধান করতে পারবো। এই যুক্তি সম্পন্ন প্রসেসকেই আসলে আমাদের অ্যালগোরিদম বলতেছে, ঠিক আছে। ওকে,
এখন এই অ্যালগোরিদম সহজবোধ্য হতে হবে। অ্যালগোরিদমের কিছু নিয়ম এবং বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? অ্যালগোরিদমের কিছু নিয়ম এবং বৈশিষ্ট্য আছে, যেমন অ্যালগোরিদম সহজবোধ্য হতে হবে। তার মানে তুমি যে অ্যালগোরিদমটা লিখছো সেই অ্যালগোরিদমটা সবার জন্য সহজ হতে হবে, ঠিক আছে? সহজ হতে হবে, ঠিক আছে? প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে। তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ সেইটা তোমার কোডে। আমি অনেক ক্লাস মিস করছি, এখন আপনি একটু পরামর্শ দেন। হ্যাঁ, অনেক ক্লাস মিস করছো, একদিন একটা সময় নিবা, একটা মনে করো যে ট্রাই নিবা, যে কয়টা ক্লাস আছে সব একটানা দেখে ফেলবা, ঠিক আছে? তাহলেই মনে করো যে হয়ে যাবে। আর যেহেতু রেকর্ডিং ক্লাসে তোমার আসলে 2x স্পিডে তুমি আসলে দেখতে পারবা, তো তোমার জন্য ভালো। একদিনও কিন্তু শেষ করে ফেলা যায় পুরো ক্লাস, এটা করে দেখতে পারো। প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে, মানে তুমি যে ধাপগুলো আসলে লিখতেছো সেই ধাপগুলো যেন সবাই বুঝতে পারে। এটা হলো অ্যালগোরিদমের একটা বৈশিষ্ট্য বা নিয়ম। ধাপে ধাপে সমস্যার সমাধান করতে হবে, এক ধাপে বললেই হয়ে যাবে না, ধাপে ধাপে সমস্যার সমাধান করতে হবে, প্রয়োগ উপযোগী হতে হবে। এখন তুমি এমন একটা কোড বলছো যে এই কোডটা আসলে অনেক টাইম নিয়ে ফেলে, তাহলে তো হইলো না। একটা জিনিস বলি তোমাদের কাছে, এটা একটা ইন্টারেস্টিং একটা বিষয়, এটা নিয়ে আসলে একটা কথা আমার মনে পড়লো। ধরো একই প্রবলেম, তোমরা তো এখন কেবলমাত্র শুরু করছো, কিন্তু ফিউচারে তুমি দেখবা যারা ভালো কোডার হয় সে শুধুমাত্র সমাধান করলেই সে ভালো কোডার হইতেছে এইটা কিন্তু না, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া কেন? কারণ আমিও প্রবলেমটা সলভ করছি, আমার বন্ধুও সেই প্রবলেমটা সলভ করছে, দুইজনের তো সেম না, তাই না? এখন জিনিসটা কি, ধরো তোমার বন্ধু আর এই জিনিসটার উদাহরণ আমি এইভাবে দেই, ধরো তোমার একজন বন্ধু এ আর তোমার আরেকজন বন্ধু বি, তাদেরকে আমি একটা প্রবলেম দিলাম, ধরো সেম একটা প্রবলেম দিলাম, দুইজনকে, সেটা সমাধান করো, বাস্তবিক চিন্তা ভাবনা দেখো, সমাধান করো। এও সমাধান করলো, এও সমাধান করলো, এবং দুইজনের দুইটা রেজাল্ট আসছে, ঠিক আছে? দুইজনের দুইটা রেজাল্ট আসছে এবং দুইজনই পারছে। এখন তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো তো, এ আর বি দুইজন কি সেম ভাবে চিন্তা করে? ওই সেম প্রবলেমটা কি সেম ভাবে চিন্তা করে সমাধান করছে? সেম ভাবে তো চিন্তা করে সমাধান করে নাই। একজন আবার লিখছে, একজন হইলো কুদ্দুস আর একজন এনাম ভাই, তোমরা মারাত্মক লেভেলের দুষ্টু, আমি দুষ্টামি ছেড়ে দিছি কিন্তু তোমরা দুষ্টামি ছাড়লা না, ঠিক আছে? এখন দেখো এ আর বি দুইজনই প্রবলেমটা সলভ করছে, বাট প্রবলেম কিন্তু মনে করো যে সমাধানের যে প্রক্রিয়া বা চিন্তা সেম না, তাহলে কোনটা বেস্ট? এখন তোমার কাছে যদি বলা হয় যে কোনটা বেস্ট, আচ্ছা আরো সুন্দর উদাহরণ দেই। প্রবলেমটা হলো এরকম যে আহ এখন মনে করো যে আমাদের আসলে কৃষি নির্ভর দেশ, তো কৃষি নির্ভর একটা মনে করো যে বা কৃষি রিলেটেড একটা মনে করো প্রবলেম দেই, যেমন মাঠের ধান কাটতে হবে, মাঠের ধান কাটতে হবে, ধান কাটতে হবে, ধান কাটতে হবে। জানি না এটা আসলে চন্দ্রবিন্দু হবে কিনা, চন্দ্রবিন্দু ছাড়াই দিই। ধরো ধান কাটতে হবে, এখন দুইজনই ধান কাটছে, ঠিক আছে? দুইজনই ধান কাটছে, একজনের ধান কাটতে সময় লাগছে 2 দিন, আরেকজনের ধান কাটতে সময় লাগছে 4 দিন, ঠিক আছে? একজনের ধান কাটতে সময় লাগছে 2 দিন, আরেকজনের ধান কাটতে সময় লাগছে 4 দিন। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি এই দুইজন ব্যক্তির মধ্যে তুমি কাকে হায়ার করবা, আমাকে উত্তর দাও। একজনের সময় লাগছে 2 দিন, একজনের সময় লাগছে 4 দিন, কিন্তু দুইজনই সেম কাজটাই করছে, মাঠের যে ধান আছে সেটা কাইটা ফেলছে। সবাই উত্তর দিছো এ, তাই না? সবাই উত্তর দিছো এ, ভালো কথা, সবাই উত্তর দিছো এ। এইটাই কিন্তু স্বাভাবিক না যে আমার মনে করো যে মাঠের ধান যে যত দ্রুত সমাধান করতে পারবে তারটা আমি ইউজ করব, খুবই সুন্দর জিনিস, তাই না? প্রোগ্রামারদের ক্ষেত্রেও অনেকটা এই রকম চিন্তা ভাবনা করা হয়, এবং এইটাই আমাদের আলটিমেট গোল থাকে। এক, আমরা প্রোগ্রাম যেটা করতেছি সেই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সলভ হবে, মানে কাজটা সমাধান হবে,
প্লাস আমার কোডটা যাতে খুব দ্রুত রান করে। এই জিনিসটার এসেন্স তোমরা এখন হয়তো বুঝতেছো না, কিন্তু এইটা তোমাকে আমি একটা জিনিস বলি। ধরো দুইজন দুইটা ক্যালকুলেটর বানাইছে, ধরো কুদ্দুস বানাইছে আর এনাম ভাই বানাইছে দুইটা ক্যালকুলেটর। এখন একটা ক্যালকুলেটর তুমি ইউজ করো, আরেকটা ক্যালকুলেটর তোমার বন্ধু ইউজ করে, সেম কাজ। বাট তুমি একটা ক্যালকুলেটরে যোগ করার জন্য প্রেস করো, ওইটা আস্তে ধীরে 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 করতে করতে আউটপুট দেয়, আরেকটা সাথে সাথে দিয়ে ফেলে। তুমি কোনটা ইউজ করবা? যেটা ফার্স্ট দেয়। তেমনি একই প্রবলেম সলভ করার জন্য অনেকগুলা অ্যাপ্রোচ থাকতে পারে, তার মধ্যে সব থেকে বেটার যে অ্যাপ্রোচটা, সেইটাই আমরা সবসময় ইউজ করার চেষ্টা করি। এই কারণে প্রোগ্রামারদের মধ্যেই দেখবা যে একই কাজ বিভিন্ন প্রোগ্রামার করতেছে, বাট তাদের প্রয়োগ ক্ষেত্র অনেক জোস। এন্ড এইটা নিয়ে আলটিমেটলি বড় বড় প্রোগ্রামারদের মধ্যে একটা কম্পিটিশন। বুঝতে পারছো? এটা আসলে খুব দ্রুত ডেটা আসলে প্রসেস করতে পারে। এগুলো তোমরা বড় হবা যখন, যদি কেউ ইঞ্জিনিয়ারিং পড়ো, বিশেষ করে সিএসসি বা সিএসসি রিলেটেড সাবজেক্ট গুলো, তখন এই জিনিসগুলো তোমরা বুঝবা, আয় হায় এখন তো আসলে টাইমের খেলা, যে আমি যত দ্রুত আমার প্রোগ্রামটা রান করতে পারবে এবং দ্রুত রেজাল্ট দিতে পারবে, সেটা একটা বিষয়। এখন মজার বিষয় হলো এই অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে অনেক সময় এই কাজটা হয়। কারণ অ্যালগোরিদম আলটিমেটলি এক একজনের অ্যাপ্রোচ, ঠিক আছে, এক একজনের অ্যাপ্রোচ। তো এটা আস্তে আস্তে বুঝবা। ওকে, সামনের দিকে যদি যাই, অ্যালগোরিদম লিখনের কিছু সুবিধা আছে। দেখো তুমি আসলে কি চিন্তা করতেছো সেটা তোমার অ্যালগোরিদম দেখে বোঝা যায়। সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সহায়তা করে। মানে তুমি আসলে প্রোগ্রাম, এই অ্যালগোরিদমটা যে লিখছো, সেই অ্যালগোরিদমটা লিখে আসলে বোঝা যাবে যে তুমি প্রোগ্রামে আসলে কি করতে যাচ্ছ। তার মানে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সহায়তা করে অ্যালগোরিদমের। এটা একটা সুবিধা। জাস্ট অ্যালগোরিদম দেখলেই বোঝা যাবে তুমি ক্ষেত্রফল নির্ণয়ের কোনো একটা জিনিস প্রসেস করতেছো, অথবা এমন হতে পারে তুমি একটা কিছু যোগ করতেছো। তো এটা অ্যালগোরিদম দেখে আসলে বোঝা যায়। সেকেন্ড বিষয় হলো প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে। এখন তুমি ডিরেক্ট যদি কোড লিখতে যাও, তখন আসলে দেখা যায় যে অনেক সময় ভুল হয়ে যায়, কারণ তুমি আসলে প্রসেস করাটা বোঝা যায় না। বাট অ্যালগোরিদম যদি আগে চালাও, তাহলে যেটা হবে তুমি বুঝতে পারবা যে আসলে আমার প্রোগ্রামে ভুল হইতে পারে কিনা। তো এটা একটা ভালো ওয়ে। সরি। প্রোগ্রাম পরিবর্তন এবং পরিবর্ধনে সহায়তা করে। কারণ দেখো তুমি যে ফার্স্টে অ্যাপ্রোচে গেছিলে, ধরো সেই অ্যাপ্রোচটা ভালো না, কিন্তু তুমি আসলে অ্যালগোরিদম লিখতে যা বুঝছো এটা আসলে মানে ঝামেলা হয়ে যেতেছে। তো তুমি অ্যালগোরিদম চেঞ্জ করে পরিবর্তন এবং পরিবর্তন মানে এক্সটেন্ডেড করলা কিছু, বা কিছু বাড়াইলা বা কমাইলা, যেটি করো না কেন, সেটা তুমি অ্যালগোরিদমই করতে পারবা। তাহলে পরবর্তীতে যখন কোড করতে যাবে, জাস্ট অ্যালগোরিদম ফলো করে ফেলবা। আরেকটা হলো সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লিখতে সহায়তা করে। ঠিক আছে, সহজে এবং সংক্ষেপে জটিল প্রোগ্রাম লিখতে আসলে সহায়তা করে। আচ্ছা আচ্ছা, অ্যালগোরিদমের কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলা কি কি? অ্যালগোরিদম বুঝতে বেশি সময় লাগে মাঝে মাঝে, কারণ তোমার অ্যালগোরিদম আসলে কে কোথায় লিখছে এটা, কারণ অ্যালগোরিদম পুরোটাই হলো বর্ণনা নির্ভর। ঠিক আছে, অ্যালগোরিদম জিনিসটাই হলো বর্ণনা নির্ভর। ঠিক আছে, বর্ণনা করে যে আমি আসলে কি করতে চাইতেছি। যেহেতু অ্যালগোরিদম বর্ণনা নির্ভর, তাই অ্যালগোরিদম বুঝতে একটু সময় লাগে। ঠিক আছে, অ্যালগোরিদম বর্ণনা নির্ভর, যে প্রোগ্রামে তুমি কি কি ধাপ করবা, এটাই হলো অ্যালগোরিদম। অ্যালগোরিদমের সাহায্যে প্রোগ্রাম প্রবাহের দিক হঠাৎ করে বোঝা যায় না। ঠিক আছে, মানে অ্যালগোরিদমে তো বলে না যে এই ধাপের পরে ওই ধাপে যাবো, একটু বোঝাটা টাফ যে কোন ধাপের পরে কোন ধাপে যাওয়া উচিত বা যাইতে হবে। এই কারণে অ্যালগোরিদমের সাহায্যে প্রোগ্রাম প্রবাহের দিকটা আসলে বোঝা যায় না। বুঝতে পেরেছি? আচ্ছা, একটা উদাহরণ দেখি। দেখো এই উদাহরণটা তোমরা একটু দেখো, দেখো বুঝতে পারো কিনা। এটাও একটা অ্যালগোরিদম। দেখো কি বলছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম।
ঠিক আছে, এখন ফার্স্টের ধাপে আমি কি লিখছি, শুরু করতে হবে। সব অ্যালগোরিদমের ফার্স্ট স্টেপ হলো শুরু করা। এটা তোমাদের মনে করো যে প্রত্যেকটা অ্যালগোরিদমের শুরুতেই লিখবা যে আমি এখন শুরু করছি। ঠিক আছে, তাই ফার্স্ট ধাপ হলো শুরু। সেকেন্ড ধাপে আসলে আমাদের কি করতে হবে, তাই না? অ্যালগোরিদম লেখার আগে আমার চেষ্টা করতে হবে যে প্রবলেমটা কি, ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, এটা হলো ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই না? ভূমি গুণ উচ্চতা। এখন এই ভূমি আর উচ্চতা এইটা হলো তোমার ইনপুট, আর তোমার এই ক্ষেত্রফলটা হলো আউটপুট। এইটা বুঝো কিনা, তোমার ক্ষেত্রফলটা হলো আউটপুট, এবং তুমি ভূমি আর উচ্চতা যদি একবার ইনপুট নিয়ে ফেলো, ওকে আউটপুট দিতে পারবা। এবং এই সূত্রটা যদি মেনটেন করো তাহলে তোমার চলে আসবে, এটা তুমি বুঝে ফেলছো। তো ফার্স্টেই আমি কি করব, শুরু করার পর সেকেন্ড ধাপটা হলো ত্রিভুজের ভূমি আর উচ্চতা গ্রহণ করা, মানে ইনপুট নিলাম। ধাপ 2, ইনপুট নিতে হবে, তো ইনপুট নিলাম, ভূমি ও উচ্চতা নিলাম, এটাই লিখছো। দেখছো বর্ণনা নির্ভর, ভূমি উচ্চতা গ্রহণ করো বা গ্রহণ করলাম। ধাপ 3 তে কি লিখছে, ত্রিভুজের ক্ষেত্রফল ইজিকালস টু এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করা। তারপর নির্ণয় করলাম, এখন ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেছে, আউটপুট দেখায় ফেলো। আউটপুট দেখানো শেষ, প্রোগ্রামটা শেষ করো। এই হলো তোমার অ্যালগোরিদম। এই তোমার মানে বর্ণনা করে দেওয়া যে তুমি আসলে কি করতে চাও, বুঝতে পারছো? মানে বর্ণনার মাধ্যমে প্রকাশ করা যে তুমি আসলে কি করতে চাচ্ছ। ওকে, তাহলে আমরা এইটুকু আসলে বুঝে ফেলছি। সেরা, এখন যদি আমরা সামনে যাই, এইটা দেখো উদাহরণ 2, এইটা বুঝতেছো কিনা এটা একটু দেখো। উদাহরণ 2, এটা একটু বোঝার চেষ্টা করো, দেখো বুঝো কিনা, তারপরে আমি আবার বুঝাই দিব। কি বলছে, 100 পর্যন্ত পূর্ণ ও জোড় সংখ্যাগুলোর যোগফল ও গড় নির্ণয়ের অ্যালগোরিদম। সব সাবজেক্টে হিমশিম খাচ্ছ, চেষ্টা করো যতটুকু পারো বারবার রিভিশন দেওয়ার। যদি না পারো, যেই টপিকে বেশি বেশি সমস্যা সেই টপিকে একটু সমস্যা। একজন লিখতে বলছে ইংলিশে লিখতে হবে না, না এটা বাংলায় লিখতে পারো, বাংলায় লিখবা। ঠিক আছে, বাংলায় লিখবা, ইংলিশে লিখতে হবে না। দেখো কি লিখছে, 100 পর্যন্ত পূর্ণ ও জোড় সংখ্যাগুলোর যোগফল ও গড় নির্ণয় অ্যালগরিদম। দেখো বুঝো কিনা, দেখো খুবই সহজ জিনিস। 100 পর্যন্ত পূর্ণ ও জোড় সংখ্যাগুলা, পূর্ণ জোড় সংখ্যাগুলা তার মানে 2, 4, 6 এইভাবে করে করে 100 পর্যন্ত যত হবে তার হলো সাম, এইটা বের করতে বলছে আর কি। আচ্ছা, ফার্স্টের ধাপ কি, শুরু করো, এটা সবসময় বলছিলাম যে শুরু করতে হবে। এরপরে ধাপে বলছে যে যোগফল এবং গড়ের প্রারম্ভিক মান শূন্য ধরো। তার মানে যোগফল ধরো এস, এটা 0 ধরবা। আবার এভারেজ, ঠিক আছে, এভারেজ এটার ভ্যালু কত ধরতে বলছে, 0। ঠিক আছে, কারণ কোন জিনিসের ভিতরেই তো আমরা যোগ করি। আমরা যদি আগের ক্লাসগুলো দেখো তাহলে কিন্তু দেখবা যে আমরা সাম এবং এভারেজ কিন্তু 0 রাখি, কারণ এইটার উপরেই বারবার ওভারল্যাপ করতে থাকে, তাই না? পূর্বের যোগফলের সাথে কাউন্টার ভ্যারিয়েবল যোগ করো, তার মানে কাউন্টার ভ্যারিয়েবল প্রারম্ভিক মান 2, তার মানে i = 2 ধরো। এটাই তো করি আমরা, i = 2 ধরি না আগের প্রোগ্রামগুলো যদি দেখো। সেকেন্ড বিষয়টা দেখো, পূর্বের যোগফলের সাথে মানে সামের সাথে এইটা যোগ করো। ঠিক আছে, সামের সাথে ওইটা যোগ করতে থাকো, মানে সাম করো দেন এইটা করো। যারা স্টেপ 2 বুঝো নাই তারা বিগত ক্লাসগুলো একটু করো নাই। বিগত ক্লাসগুলো করলে এটা খুবই ইজি ছিল, একদম প্রথমেই আমরা বুঝাইছি এটা যে যোগফল হলো 0 ধরতে হয় এবং এভারেজটা 0 ধরে শুরু করতে হয়, কারণ এইটার উপরেই তুমি বারবার বসাবা। যেমন ধরো এইখানে যদি আমি বলি, এইখানের যে দেখো এস আর এস দুইটাই তো সেম, তারপরে কেন আলাদা আলাদা লিখছি, মানে হলো ধরো এখন হলো এস এর ভ্যালু ধরো 38,
ঠিক আছে 38, এই 38 এর সাথে ধরো আই এর ভ্যালু 2 সাপোজ, তাহলে 38 এর সাথে আই এর ভ্যালু 2 যোগ করে কত হয় 40, এই 40টা আবার এই এসে থাকবে, তার মানে এসে আপডেট করলা, মানে আপডেট করলা, তার মানে এখন আবার পরবর্তীতে এস এর ভ্যালু আলটিমেটলি 40, কারণ 40 আপডেট করে ফেলছো, 40 এর সাথে আবার 2 যোগ করে কত হলো 42, 42 আবার এই এসে থাকলো, এইভাবে করে আপডেট করতে থাকে। ঠিক আছে, এই কারণে যেহেতু আপডেট করতে থাকবা, তো ইনিশিয়াল ভ্যালু 0 রাখতে হবে না, ইনিশিয়াল ভ্যালু 0 না থাকলে তো এক্সট্রা যোগ করে ফেলবা কিছু, বুঝতে পারছি? ওকে, তো এটা যেহেতু বুঝে ফেলছো, তারপরে কি বলছে, কাউন্টার ভ্যারিয়েবলের মান 2 2 করে বাড়াইতে হবে, 2 2 করে যদি বাড়াও তাহলে কেমন হবে, তার মানে আই ইজিকালস টু আই প্লাস 2, মানে 2 2 করে বাড়াইতে হবে আর কি। কারণ কি, জোড় সংখ্যাগুলাই শুধু নিবা এবং দেখো আই এর আগে যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুর সাথে 2 বাড়াইতেছো এবং বাড়াইয়া নতুন আইতে রাখতেছো, এন্ড এইটাই বারবার আপডেট করতেছো, বুঝতে পারছো? তারপরে কাউন্টারের মান যতক্ষণ পর্যন্ত 100 না হয়, 100 না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটা অব্যাহত রাখো, মানে 3 আর 4 বারবার করতে থাকো যতক্ষণ পর্যন্ত না 100 হয়। যখনই 100 হয়ে যাবে, যোগফলকে 50 দ্বারা ভাগ করে গড় ফল নির্ণয় করো, ঠিক আছে, গড় ফল নির্ণয় করো। এরপরে যেটা করবা, যোগফল ও গড়ফল প্রদর্শন করো, দেন ধাপ শেষ করো। খুবই সহজ একটা প্রসেস, খুবই সহজ জিনিস, বুঝতে পারছো আই গেস? খুবই সহজভাবে আমি বুঝাই দিছি। এখন আসি ফ্লো চার্ট, ঠিক আছে? মানে ফ্লো চার্ট জিনিসটা আসলে কেন ইউজ করা হয় বা এই ফ্লো চার্টের আসলে কাজ কি? দেখো, যে চিত্রের মাধ্যমে, তার মানে এখানে আসলে চিত্র আসলে ম্যাটার করে, বুঝতে পারছো? যে চিত্রের মাধ্যমে কোন সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতি ধারা নির্ধারণ করা হয়, তাকে প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট বলা হয়। অ্যালগোরিদমে আসলে বর্ণনা নির্ভর, আর ফ্লো চার্ট হলো চিত্র নির্ভর, ঠিক আছে? ফ্লো চার্ট হলো চিত্র নির্ভর, মানে চিত্রের মাধ্যমে বোঝায় যে আমি আসলে এই জায়গা থেকে ওই জায়গায় যাব এবং এই জায়গা থেকে ওই জায়গায় যাব, তার মানে চিত্রের মাধ্যমে আসলে বলে দেয় যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাব, বুঝতে পারছি? এখন ফ্লো চার্ট আবার দুই ধরনের, সিস্টেম ফ্লো চার্ট আর একটা হলো প্রোগ্রাম ফ্লো চার্ট, দুই ধরনের আসলে ফ্লো চার্ট আছে। এটা একটু তোমরা নোট আকারে লিখতে পারো, অনেক সময় 1 মার্কের জন্য আসে যে সিস্টেম ফ্লো চার্ট কোনটা, মানে ফ্লো চার্ট কি, এটা আসলে তোমরা একটু নোট করে নিতে পারো। আশা করি বুঝতে পারছো, খুব সহজ জিনিস, খুব কঠিন কিছু দেই নেই। ঠিক আছে, এখন দেখো সিস্টেম ফ্লো চার্ট, ঠিক আছে, এইটা হলো সিস্টেম ফ্লো চার্ট, এইটা হলো সিস্টেম ফ্লো চার্ট, ঠিক আছে, এটা সিস্টেম ফ্লো চার্ট, এটা হলো প্রোগ্রাম ফ্লো চার্ট। এখন সিস্টেম ফ্লো চার্টের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটা ছোট, এটা ছোট এবং সংক্ষেপে লিখিত, সংক্ষেপে লিখা, সংক্ষেপে লিখিত সিস্টেম ফ্লো চার্ট, এইটা বুঝা কষ্টসাধ্য, মানে এটা বোঝাটা একটু টাফ। কেন বোঝা টাফ? কারণ খুবই সংক্ষেপে লিখে, ঠিক আছে, সিস্টেম ফ্লো চার্ট খুবই সংক্ষেপে লিখে, এন্ড এই যারা সিস্টেম নিয়ে কাজ করে তারা এই জিনিসটা খুব দ্রুত বোঝার চেষ্টা করে যে হ্যাঁ সিপিইউ থেকে কনসোলে যাবে, কনসোল থেকে প্রিন্টারে যাবে, এবং ভিতরকার যে সিস্টেম, একটা ইলেকট্রনিক ডিভাইসের ভিতরকার যে সিস্টেম, সেই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করতেছে সেটা সিস্টেম ফ্লো চার্টে দেওয়া থাকে, এবং এটা সাধারণত ছোট এবং সংক্ষেপে লিখিত আকারে থাকে। প্রোগ্রাম ফ্লো চার্ট তুলনামূলক বড় ও আর কি, যেহেতু বড় তার মানে হলো বিস্তারিত লেখা, বড় ও বিস্তারিত লেখা, বড় ও বিস্তারিত লেখা, এবং বিস্তারিত লেখার ফলে
তুমি আমি মোটামুটি সবাই বুঝতে পারি কি লিখছে, এই কারণে বোঝা সহজ। ঠিক আছে, বোঝা সাধারণত সহজ। এবং আমরা তোমাদেরকে যেই ধরনের মনে করো যে ফ্লো চার্ট করতে দেওয়া হবে, সেটা হইলো তোমার মনে করো যে প্রোগ্রাম ফ্লো চার্ট। ঠিক আছে, তোমাকে প্রোগ্রাম ফ্লো চার্ট করা হবে। বুঝতে পারছি? এই তোমাকে যে ধরনের প্রবলেম দেওয়া হবে সেটা হলো প্রোগ্রাম ফ্লো চার্ট, তোমাকে সিস্টেম ফ্লো চার্ট দেওয়া হবে না কখন। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন যদি সামনের দিকে যাই, দেখো এইটা মানে কি, সিস্টেম ফ্লো চার্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের কিছু প্রতীক আছে। এই প্রতীকগুলো তোমার আমার সবাইকে জানতে হবে। যদি এই জিনিসগুলো জানো তাইলে জোস, না জানলে একটু সমস্যা। ঠিক আছে, যেমন দেখো এইটা আসলে বুঝতে হবে যে কখন কোনটা ইউজ করব। যেমন ফার্স্ট এডটা হলো আয়তক্ষেত্র। ঠিক আছে, ফার্স্ট এডটা হলো আয়তক্ষেত্র, এরকম যদি চিহ্ন থাকে এটা হলো সামান্তরিক। এটা হলো উপবৃত্ত, বৃত্ত না কিন্তু উপবৃত্ত, মানে অনেকটা বৃত্তের মতোই দেখতে বাট এরকম ওভ্যাল শেপের। আর এটা হলো রম্বস। সবগুলোর পরিচয় বুঝলাম, এখন উদ্দেশ্য কি, তাই না? উদ্দেশ্য তো থাকতে হবে, তাই না? উদ্দেশ্য না থাকলে কি হবে? এইটা হইলো প্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করা হয়। কিসের কাজে ব্যবহার করা হয়? প্রক্রিয়াকরণ মানে প্রসেস, প্রক্রিয়াকরণ। ঠিক আছে, এটা হলো প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। এইটা কি কাজে ব্যবহার করা হয়? ইনপুট আউটপুট জন্য ব্যবহার করা, ইনপুট আউটপুট। ঠিক আছে, ইনপুট আউটপুটের জন্য এটা ব্যবহার করা হয়। এইটা হলো শুরু অথবা শেষ বোঝানোর জন্য, তোমার প্রোগ্রামে যে শুরু আর শেষ লিখতে হয় না সেটা বোঝানোর জন্য। আর রম্বসের মাধ্যমে কি করতে হয় তোমরা আমাকে বলতে পারবা? রম্বসের মাধ্যমে কি করতে হয়? সিদ্ধান্ত নিতে হয়। ঠিক আছে, একজনে লিখছে ভাইয়া জ্যামিতি ক্লাস করতেছি, এটা হলো সিদ্ধান্ত নিতে হয়, তুমি কি ধরনের সিদ্ধান্ত নিতে চাও। ঠিক আছে, প্রক্রিয়াকরণ অংশে এরকম হইতে পারে, ধরো a is equals to 5, b is equals to 7, a plus b। ঠিক আছে, a plus b করে ধরো c তে রাখবা। এই ধরনের প্রসেস করা, যোগ করা, গুণ করা, ভাগও করা যায়, হ্যাঁ ভাগ করা, এই ধরনের প্রক্রিয়ার কাজগুলো আসলে এই জায়গাতে হয়, মানে গাণিতিক অপারেশন। বেসিক্যালি গাণিতিক অপারেশন জিনিসগুলা এখানে হয়। ঠিক আছে, গাণিতিক অপারেশন, গাণিতিক অপারেশন যখন করবা তখন ফ্লোচার্টের এই অংশে করতে হয় এবং এইটার মধ্যে লিখতে হয়। ঠিক আছে, এরকম আয়তক্ষেত্র তৈরি করতে হবে, তৈরি করে জিনিসটা দেখাইতে হবে যে আমি এখানে অপারেশন করছি। ইনপুট আউটপুট, ঠিক আছে, ইনপুট আউটপুট বলতে আমাদেরকে, যেমন ধরো প্রিন্ট এফ নিয়ে আমরা কাজ করি না, ধরো প্রিন্ট এফ নিয়ে আমরা কাজ করি আউটপুটের জন্য, তারপর স্ক্যানএফ নিয়ে আমরা কাজ করি, সেখানে কি করি, এটা হলো ইনপুটের জন্য, সরি আউটপুট দেখানোর জন্য আমরা ব্যবহার করি। আর এটা কিসের জন্য? ইনপুট। এই ধরনের আউটপুট ইনপুট দেখানোর জন্য আমাদের সামান্তরিক ব্যবহার করতে হয়। ঠিক আছে, সামান্তরিক ব্যবহার করতে হয়। শুরু আর শেষের জন্য কি করতে হয় বলতে পারবা? শুরু আর শেষ, যেমন স্টার্ট এবং এন্ড। ঠিক আছে, যেমন ধরো স্টার্ট, এন্ড, এগুলি দেখানোর জন্য বুঝতে হয়। তারপরে ধরো ইফ, এলস, এই ধরনের মনে করো সিদ্ধান্ত নিব, যদি এইটা হয় তো এইটা হবে না, বা ইফ এলস। ঠিক আছে, ধরো ইফ এলস এর ক্ষেত্রে যদি এইটা হয় তো ওইটা হবে না, আবার এইটা না হইলে ওইটা হবে। ইফ এলস আমরা ইউজ করি না, এগুলি আসলে সিদ্ধান্ত নেওয়ার জন্য, আর সিদ্ধান্ত নেওয়ার জন্য রম্বসের দিকে আমরা যাই। বুঝতে পারছি? একজন বলছে যে শর্ত পরীক্ষা করা হয়, শর্ত পরীক্ষাই তো ভাইয়া সিদ্ধান্ত। শর্ত পরীক্ষা কইরা তুমি সিদ্ধান্ত নেও না যে তুমি কোন পাশে যাবা, এইটাই তো সিদ্ধান্ত, মানেই তো শর্ত। বোকা, শর্ত পরীক্ষা তো এখানেই। শর্ত পরীক্ষা মানে কি? সিদ্ধান্ত নিবা না, শর্ত পরীক্ষা করে তোমার কি করতে হয়? সিদ্ধান্ত নিতে হয় না? তো সিদ্ধান্ত জিনিসটা এটা। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছো। তারপরে আচ্ছা, একটা ফ্লো চার্ট আছে, সরি আমরা যদি একটু মনে করো দিয়ে ফেলি, আমাদের আরেকটা পোল কোশ্চেন আসবে, দেখি আমরা। তো আমাদের যদি পোল কোশ্চেনটা দিয়ে দেওয়া হয়
দেখি। তো তোমাদের সামনে একটা পোল কোশ্চেন দিছে, কি হয়ে গেছে। দেখি এটার উত্তর তোমরা কি দিতে পারো। প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহার করা হয়? কিছুক্ষণ আগেই পড়াইছি, দেখো তোমরা বুঝতে পারো কিনা। দিয়ে দেন, অফ করে দেন, দেখি তোমরা কে কে উত্তর দিতে পারছো। আচ্ছা, কয়েকজনের উত্তর দিয়ে ফেলছো। তো আমাদের এই পোলের জন্য যদি আমরা স্টার নির্বাচন করে ফেলি, তাহলে আমরা দেখি কাদের কাদের নাম দিতে পারি আমরা। ফার্স্টে হইলো আমেনা। আমেনা কি এর আগে পড়ছো নাকি এবার ফার্স্ট হইলা? সেকেন্ডে আছে ফারহানা আফরিন মৌ, তার মানে আফরিন মৌ, ঠিক আছে, আফরিন মৌ। এবং থার্ডে আছে কে? শাহিদ আহমেদ, ঠিক আছে, শাহিদ আহমেদ। আমরা কিছুক্ষণ আগে এই জিনিসটা দেখাইছি, সবার পারা উচিত ছিল। অনেকেই পাচ্ছে, কয়জন পাচ্ছে এটা কি দেখা যাবে? কয়জন আচ্ছা, তো তোমরা 61 জনের মতো পারছো, সবাইকে অভিনন্দন। আর বিশেষ অভিনন্দন এই তিনজনকে, তারা খুব দ্রুত অ্যান্সার দিতে পারছে। ঠিক আছে, তো এটার উত্তর হবে হলো বি নাম্বারটা। ঠিক আছে, এই যে আয়তক্ষেত্রের মতো যে জিনিসটা, সেটা আসলে বোঝায়। ঠিক আছে, তো আরেকটা পোল একটু পরেই হবে। তো দেখো এটা আসলে কি দেওয়া আছে। আরো কয়েকটা চিহ্ন ব্যবহার করা হয়। এক হইলো মনে করো এটা সংযোগের জন্য, ঠিক আছে, বৃত্তর মতো যেটা, সেটা হলো সংযোগের জন্য। এটা হলো প্রবাহ, ঠিক আছে, এটা হলো ডিরেকশনের মতো তীর চিহ্ন আর কি ইউজ করতেছে। ঠিক আছে, তীর চিহ্ন, ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে প্রবাহ বোঝায়। আরেকটা আছে মনে করো এটাকে বলা হয় টিকা, ঠিক আছে, এটাকে টিকা বলা হয়, টিকা। ঠিক আছে, এখন এই তিনটা আসলে কেন এবং কোন জায়গায় ব্যবহার করা হয়, ঠিক আছে, তোমাদের তো বুঝতে হবে। যেমন এইটা আসলে কানেক্টর হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, কানেক্টর মানে কানেক্ট করতেছে। আর এটা বলতেছিলাম প্রবাহ বা দিক বুঝায়, ঠিক আছে, প্রবাহ বা দিক। আর এটা তো তোমাদের যে বলছিলাম যে টিকা, টিকা বোঝায় আর কি, টিকা। টিকা বলতে যে তোমাদের যে টিকা দেওয়া হয় সেই টিকা না। কানেক্টর মানে হলো সংযোগ করে দেয়, সংযোগ করে, সংযোগ করে ফ্লোচার্টকে, ফ্লোচার্টের এক অংশের সাথে আরেক অংশকে, চার্টের এক অংশের সাথে অন্য অংশকে, অংশের সাথে অন্য অংশকে, ঠিক আছে, অন্য অংশকে করে। ঠিক আছে, প্রবাহ মানে প্রোগ্রাম কোন দিকে যাবে আর কি, প্রোগ্রামের ধাপ সমূহ, ধাপ সমূহ কোনটির পর কোনটি বসবে সেটা বোঝায়, কোনটির পর কোনটি ঘটবে সেটা বোঝায়। ঠিক আছে, কোনটির পর কোনটি ঘটবে। আর এটা হলো তুমি যদি কোনো কমেন্ট করতে চাও, ঠিক আছে, কমেন্ট করার জন্য, কমেন্ট করতে চাও, ঠিক আছে, সেটার জন্য তোমার মনে করো টিকা, টিকা দিয়ে তুমি এখানে লিখতে পারো যে কোন একটা কমেন্ট, যে এইখানে আসলে এই ধরনের জিনিস হবে। তখন তুমি এরকম কোন একটা প্রোগ্রামের থেকে এরকম একটা দাগ নিয়ে যদি লিখো, তাহলে তুমি সেখানে কমেন্ট করতে পারবা যে আমি এই ধরনের এই জিনিসটাতে সাবরুটিন ছিল। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। আচ্ছা, তো আমাদের সামনে আরেকটা পোল আসবে, তো এটা একটু দেখো। ঠিক আছে, তোমাদের সামনে আরেকটা পোল আসতে শুরু করছে, দেখো এটা, দেখো এটা উত্তর দিতে পারো কিনা। একজনে বলছিল ভাই এটা আচ্ছা বইটা উত্তর পরে দিচ্ছি। কিছুক্ষণ আগেই পড়াইছি তাই না?
দিয়ে দেন ভাই। দেখি কে কে উত্তর দিছো। দেখি তোমাদের। আবার শাহিদ আহমেদ এবার ফার্স্ট হয়ে গেছো, ভালো কথা। শাহিদ আহমেদ এবারে মনে হয় থার্ড হয়েছিল, এবার সে ফার্স্ট হয়ে গেছে, দেখার সাথে সাথেই উত্তর দিয়ে ফেলছে। ঠিক আছে, আরেকটা হলো সুবহানা, সে হলো সেকেন্ড হয়েছে। তারপরে থার্ড কে হয়েছে? থার্ড হয়েছে আমেনা। আমেনা এবার একটু পড়ে গেছে। আমেনা, এটা হলো সেই টিকা। ঠিক আছে, এই টিকা। তো মোটামুটি আমরা এই পোলগুলোও দেখছি। এখন আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নেব। ঠিক আছে, একটা ব্রেক নিয়ে নিচ্ছি। কয়টা বাজে দেখে নিই আগে। 50 বাজে আমরা ঠিক 10টায় শুরু করব। ঠিক আছে, 10টায় আবার শুরু করব। 10টায় শুরু করব। 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। সবাই যাদের ফ্রেশ হওয়া লাগবে একটু ফ্রেশ হয়ে আসো, আমরা আবার ঝটপট ভাবে শুরু করে ফেলবো।
কে কে আবার জয়েন করে ফেলছো একটু আমাকে জানিও। আমরা কিন্তু শুরু করে ফেলবো এখনই আবার। দেখো আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে জানাবা, ঠিক আছে? দেখি কে কে চলে আসছো আমাকে একটু জানিও। অনেকেই কিন্তু চলে আসছো, দেখি বাকিরাও জয়েন করে ফেলো। ধীরে ধীরে আমরা শুরু করে ফেলি। অনেকেই আবার জয়েন করতেছে, অল আর ওকে, গুড। বাকিরাও দেখি আস্তে ধীরে চলে আসো। দেখি আস্তে ধীরে শুরু করবো। আস্তে ধীরে এই শুরু করবো, সমস্যা নাই। বাকিরাও চলে আসতেছে। মারিয়া জাহান আসতেছে, অনেকেই চলে আসে। একজন বলছে স্যার ডিনার করছেন। ওর খুব চিন্তা যে আমি আজকে খাবার খেয়েছি কিনা, সেটা নিয়ে ওর অনেক চিন্তা। যদি না খেয়ে থাকি তুমি কি আমার জন্য খাবার পাঠিয়ে দিবে? হুম, অনেকেই চলে আসছে। একজনে লিখছে ভাইয়া আপনি কি পড়ানো শুরু করছেন? না, এখনো শুরু করিনি, সবার জন্য অপেক্ষা করছি। এরাও চলে আসুক, তারপরে আস্তে ধীরে শুরু করি। হুম, একজন লিখছে ভাইয়া এইচএসসি তে শুধুমাত্র এমসিকিউ এর জন্য পঞ্চম অধ্যায় পড়লে কি হবে? দেখো ভাইয়া, তোমার এমসিকিউ তুমি না হয় কভার করলা, সিকিউ তে কি অবস্থা? সিকিউ তে অন্যান্য অধ্যায় যদি তুমি ভালো মতো পারো তাহলে করতে পারো। জাস্ট পঞ্চম অধ্যায় এমসিকিউ এর জন্য করতে পারো। বাট তুমি বাকি অধ্যায়গুলো থেকে 5টা অ্যান্সার করতে পারবা কিনা সেই কনফিডেন্স থাকলে করতে পারো। একজন আবার লিখছে আচ্ছা ভাই আপনার অফিস কখন শেষ হবে? তুমি জেনে কি করবা? একজন লিখছে ভাই আজকে কতটুকু শেষ করবেন? আমাদের প্রোগ্রাম এবং ফ্লো, সরি, অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের জন্য আমি 2টা ক্লাস রাখছি। আজকে মোটামুটি একটা বেসিক ধারণা দিয়ে দিতেছি। সেকেন্ড যে ক্লাসটা থাকবে সেই সেকেন্ড ক্লাসে অনেক ডিটেলসে এবং প্রোগ্রাম মানে অ্যালগোরিদম আর ফ্লো চার্ট প্র্যাকটিস করব। আজকে আমরা ফ্লো চার্ট এবং অ্যালগোরিদমের বেসিক যে ধারণাগুলো লাগে এবং টুকটাক ধারণা আজকে দিয়ে দিচ্ছি। হুম, ভাইয়া আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো বাংলাদেশে। আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আচ্ছা। হুম, ওকে। আচ্ছা, মোটামুটি অনেকেই আস্তে ধীরে জয়েন করে ফেলছো। আমরা একটু সামনের দিকে যদি আগাই, একটু দেখি, ঠিক আছে? দেখো, ফ্লোচার্ট তৈরির নিয়ম কি? ওই যে আমরা নির্দিষ্ট যে সকল প্রতীক নিয়ে কথা বলছিলাম বা সাইন যেটাই বলি না কেন, সেই প্রতীকগুলা ব্যবহার করতে হয় ফ্লোচার্ট তৈরি করতে। কারণ ফ্লোচার্টের ওই জিনিসগুলাই মুখ্য হিসেবে থাকে, ঠিক আছে? এখন ফ্লোচার্টের প্রবাহ নির্দেশ করার জন্য তীর চিহ্ন দিতে হয়, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে ফ্লোচার্ট কোন দিকে যাচ্ছে এরপরে কোন দিকে যাবে, সেটার জন্য তীর চিহ্ন ব্যবহার করা হয়, ঠিক আছে? তীর চিহ্নটা ব্যবহার করা হয়। অতিরিক্ত সংযোগ রেখা ও প্রতীকের ব্যবহার পরিহার করতে হবে। মানে এমন ভাবে যদি আমরা ফ্লোচার্ট করি যেটা দেখতে সুন্দর না, বোঝা যাচ্ছে না কোথা থেকে কোথায় যাচ্ছে, তাহলে আসলে ফ্লোচার্টটা কোনোভাবেই কাম্য না। এই ধরনের ফ্লোচার্ট আঁকলে তোমাকে টিচাররা মনে করো যে 4-এ হয়তো 2 দিয়ে দিতে পারে। প্রতীকের ভেতরে লেখা খুব সংক্ষিপ্ত সহজ হতে হবে। যেমন তুমি এরকম লিখবা এ আর বি ইনপুট নিতে চাইতেছো, তাহলে লিখবা এ আর বি ইনপুট নেই। খুব সহজ সংক্ষিপ্ত বুঝে গেছে যে এ আর বি তে ইনপুট নিতে হবে, এত ডিটেলসে লিখতে হবে না। তো এ নামক একটা চলক, বি নামক আরেকটি চলক, দুটোর মধ্যে আমরা ইনপুট গ্রহণ করি, এত ডিটেলসে লেখা লাগবে না। শুধুমাত্র এ বি ইনপুট হিসেবে নেই, ঠিক আছে? শেষ। খুব সহজে এইভাবে করতে হবে, তোমার সংক্ষিপ্ত আকারে লিখতে হবে ওই প্রতীকের ভিতরে, আমরা দেখব। তারপরে ফ্লো চার্টে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম ভাষা ব্যবহার করা উচিত নয়। তার মানে তোমার কোনো প্রোগ্রাম ভাষার যে মেনটেন করতে হয়, যেমন ধরো সি ভাষায় প্রত্যেকটি স্টেটমেন্টের শেষে একটা সেমিকলন দেই, এইরকম নিয়ম মানতে হবে না। তুমি জাস্ট বোঝানোর জন্য লিখে দিলেই হবে। প্রয়োজনে বিস্তারিত বর্ণনার জন্য আলাদা ফ্লোচার্ট ব্যবহার করা উচিত।
যদি আমার বিস্তারিত বর্ণনা করা লাগে তখন আমি আলাদা ফ্লোচার্ট ব্যবহার করব। ফ্লোচার্টের কিছু সুবিধা আছে, ঠিক আছে? ফ্লোচার্টের কিছু সুবিধা আছে, যেমন সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। কারণ যেহেতু চিত্রের মাধ্যমে কোনো জিনিস যদি বুঝো তাহলে তুমি আসলে সহজে বুঝতে পারবে। যেমন পড়াশোনার ক্ষেত্রেও তোমার কাছে যদি একটা চিত্র থাকে তাহলে তুমি মনে করো এটা বুঝতে পারবা। মইজুদ্দিন বলতেছে এটা কোন চ্যাপ্টার স্যার? পরে আমি কি উত্তর দিব এখন বলো তো? মইজুদ্দিন ক্লাসে এসে জিজ্ঞেস করতেছে এটা কোন চ্যাপ্টার স্যার? তোমরাই বলে দাও তো আমার কি উত্তর দেওয়া উচিত ওরে? আমি হতাশ হয়ে গেলাম, ঠিক আছে? মানে একটা চ্যাপ্টারের আমি 7টা লেকচার নিয়ে ফেলতেছি আজকে দিয়ে, হঠাৎ করে এসি আর এটা কোন চ্যাপ্টার? ভাইয়া আমরা যেটা পড়াচ্ছি, আমরা পড়াচ্ছি যেহেতু বাংলা লেখা, তাহলে আমরা আসলে বাংলার সাহিত্য পড়াচ্ছি, ঠিক আছে? তুমি যদি না জেনে থাকো তাহলে আমি বলবো আমরা বাংলা সাহিত্য পড়াচ্ছি। আজকের সাহিত্যে আমরা যেটি আজকে পড়াচ্ছি সেটা হলো উপন্যাস, এবং উপন্যাসের নাম হলো ফ্লোচার্ট, ঠিক আছে? আমরা উপন্যাস পড়াচ্ছি এবং উপন্যাসের আজকে পড়াচ্ছি হলো ফ্লোচার্ট। এটা খুবই সুন্দর একটা উপন্যাস। তুমি যদি না জেনে থাকো তাহলে ফ্লোচার্ট এই উপন্যাসটা কে লিখছে আমি তোমাকে বলে দিচ্ছি। এই ফ্লোচার্ট লিখছে হইলো রুমেন্দ্রনাথ, ঠিক আছে? রুমেন্দ্রনাথ, কাজী রুমেন্দ্রনাথ ইসলাম, ঠিক আছে? কাজী রুমেন্দ্রনাথ ইসলাম এই ভদ্রলোক আসলে এই উপন্যাসটা লেখছে। লিখার পরে আমরা আজকে সেই উপন্যাসটা পড়তেছি, ঠিক আছে? কাজী রুমেন্দ্রনাথ ইসলাম। তুমি আশা করি বুঝতে পারছো আমরা আসলে বাংলা সাহিত্য পড়াচ্ছিলাম। তো বাংলা সাহিত্যের ইনি হলো কাজী রুমেন্দ্রনাথ ইসলাম, এবং এই কাজী রুমেন্দ্রনাথ ইসলাম একটা উপন্যাস লিখছে, উপন্যাসের নাম ফ্লোচার্ট। আচ্ছা, একজন লিখছে বাংলা গ্রহের চ্যাপ্টার, হ্যাঁ বাংলা গ্রহের চ্যাপ্টার। সেই ফ্লোচার্টটা আমরা মানে পড়াচ্ছি আর কি। আশা করি তুমি বাকি ক্লাসের উপন্যাসটার যে অংশ আমরা পড়াচ্ছি সেই অংশটা বুঝে যাবা, ঠিক আছে? কাজী রুমেন্দ্রনাথ ইসলাম, বুঝতে পারছো? তুমি আমাকে যে প্রশ্নটা করছো এর থেকে ভালো উত্তর আমার কাছে জানা নাই, ঠিক আছে? কি বলবো, আমি হতাশ হয়ে গেলাম। 7টা লেকচার শেষ করে ফেললাম, আইসে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া কোন চ্যাপ্টার পড়াচ্ছেন? হতাশ, আমি হতাশ, বুঝতে পেরেছো? আমি হতাশ হয়ে গেলাম, আমি হতাশ হয়ে গেলাম। কেউ ওকে একটা নোবেল ছুঁড়ে মারো তো, কেউ ওকে একটা নোবেল ছুঁড়ে মারো। আমার পক্ষ থেকে মনে করো ওকে একটা নোবেল ছুঁড়ে মারো। যাই হোক, আমরা আইসিটি পড়াচ্ছিলাম, সাবজেক্টও বলে দিচ্ছি, এটা আমরা আইসিটি পড়াচ্ছিলাম। আইসিটির আমরা আসলে প্রোগ্রামিং যে চ্যাপ্টারটা সেটাও বলে দিই। প্রোগ্রামিং কোন চ্যাপ্টারে? পঞ্চম অধ্যায়, দেখছো? পঞ্চম, তোমার গুনে গুনে ধরাই, 1, তারপরে 2, 3, 4 এবং সর্বশেষে 5, ঠিক আছে? যে হাতের 5 নাম্বার যেই আঙ্গুলটা, তততম অধ্যায়, ঠিক আছে? তততম অধ্যায় পড়াচ্ছি। আশা করি তুমি উত্তর পেয়েছো, ঠিক আছে? আসো, সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, ঠিক আছে? আমরা ফ্লোচার্টের মাধ্যমে সহজে প্রোগ্রামের কি উদ্দেশ্য বুঝতে পারি। কারণ ফ্লোচার্টের মাধ্যমে চিত্র দেওয়া থাকে, এই চিত্র দিলে আমাদের মনে করো বুঝতে পারি যে প্রোগ্রামটা কোন দিকে যাইতে পারে বা প্রোগ্রামের উদ্দেশ্য কি। ওকে, তারপরে কি আছে? প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে, ঠিক আছে? প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে। ওকে, তাহলে প্রোগ্রামের যে ভুলটা আসে সেটা আসলে নির্ণয়ে সহায়তা করে। ওকে, তারপর হলো প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে, ঠিক আছে? প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে, বুঝতে পারছি? সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে। আরেকটা হলো প্রোগ্রাম পরিবর্ধন এবং পরিবর্ধনে, মানে পরিবর্তনও
এবং পরিবর্ধনেও সহায়তা করে, অ্যালগোরিদমও সহায়তা করে, ফ্লো চার্টের মাধ্যমে ওই জিনিসটা করা যায়। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, সহজে এবং সংক্ষেপে জটিল প্রোগ্রাম লিখতে সহায়তা করে, এটা আমরা খুব সহজেই বুঝতে পারি। প্রোগ্রাম প্রক্রিয়াকরণের দিক বুঝতে সাহায্য করে, প্রোগ্রাম প্রক্রিয়াকরণের দিক বুঝতে সাহায্য করে। প্রয়োজনীয় বিস্তারিত বর্ণনার জন্য আলাদা আলাদা ফ্লোচার্ট ব্যবহার করা উচিত। পরিবর্ধন মানে কি? অনেকে জিজ্ঞেস করছে ভাই পরিবর্ধন মানে কি? মানে এক্সটেন্ড করা, বড় করা, ছোট করা। ঠিক আছে, এই জিনিসটা দেখো, এইটা তোমাদের আসলে অ্যালগোরিদম এবং সাথে একটা ফ্লোচার্ট। দেখো বুঝতে পারো কিনা, বলছে যে 5টি সংখ্যা যোগ করার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট কি? ঠিক আছে, 5টা সংখ্যা যোগ করার জন্য এইটা হলো অ্যালগোরিদম। ঠিক আছে, এটা হলো অ্যালগোরিদম, আর ওইটা হলো ফ্লোচার্ট। দেখো ফ্লোচার্ট এবং অ্যালগোরিদমের মাধ্যমে আসলে পার্থক্য জিনিসটা কি সেটা তুমি আইডিয়া করে ফেলবা। ঠিক আছে, ঠিক আছে, দেখো অ্যালগোরিদম আর ফ্লোচার্ট। হ্যাঁ, তাসান লিখছে ইজি। হ্যাঁ, এটা খুব বেশি কঠিন কিছু না। দেখো অ্যালগোরিদমের ফার্স্টে কি বলছে, 5টা সংখ্যার যোগ করার জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটা বের করতে বলছে। ঠিক আছে, এখন দেখো কি কি আছে। ফার্স্টে আছে ধাপ 1 শুরু করো। ঠিক আছে, ধাপ 1 দিয়ে আসলে শুরু করতেছি। ধাপ 1 হলো শুরু করো। ধাপ 2তে সংখ্যা 5টি পড়ো। ঠিক আছে, সংখ্যা 5টি পড়ো। ঠিক আছে, সংখ্যা 5টি পড়া শুরু করো। সংখ্যা 5টি পড়ো মানে সংখ্যা 5টি রিড করো, কি কোন সংখ্যা 5টা তোমাকে দেওয়া হয়েছে। 5টি সংখ্যা যোগ করি, যোগফল ছাপাই, ধাপ শেষ। শেষ, এই জিনিস, এইটা হলো অ্যালগোরিদম। 5টা ধাপে আমি শেষ করে ফেলছি। ফ্লো চার্টে দেখি ফার্স্টে কি বলছে, স্টার্ট করো। দেখো এই যে শুরু শেষ উপবৃত্ত চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়, দেখছো চিহ্নের মধ্যে আমি স্টার্ট কথাটা লিখছি। বা তুমি এখানে লিখতে পারো শুরু বা শেষ, তার মানে শুরু করো। রিড মানে কি, পড়ো। এখানে ইংলিশে লিখছে, তুমি বাংলায় লিখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি বাংলায় লিখতে পারবা, বাংলায় লিখতে পারবা, কোনো সমস্যা নাই। স্টার্টের জায়গা তুমি লিখতে পারো শুরু, ABCDE পড়ি। তারপরে লিখতে পারবা এই তিনটার যোগ করি, প্রিন্ট এস মানে যোগফল ছাপাই বা প্রদর্শন করি, স্টপ মানে শেষ। জাস্ট খুব সহজ একটা জিনিস। এটা ফ্লো চার্ট, এটা অ্যালগোরিদম। এখন পরীক্ষায় আসলে কিভাবে আসে এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, যে পরীক্ষায় কিভাবে আসে। যেমন ধরো স্টপের জায়গায় কি এন্ড দেওয়া যাবে না? এন্ড দিতে পারো, কোনো সমস্যা নাই। তুমি এখানে চাইলে এন্ড দিতে পারো, বা বাংলায় শেষ করি লিখতে পারো, বাংলায় শেষ করি লিখতে পারো, কোনো সমস্যা নাই রে বাবা। এইটা তোমার এই যে মুখস্থর জিনিস না অতটা। ঠিক আছে, এখানে মুখস্থর জিনিসটা, এবং তোমার বন্ধু যেভাবে লিখবে তোমার লিখা একরকম নাই হতে পারে। জাস্ট মানুষজন যাতে দেখা বুঝে তুমি আসলে কি করতে চাইতেছো, সেইটা হলো এখানে ইনপুট, মানে ইম্পর্টেন্ট। একজন বলছে ইনপুট দিলে হবে না, হ্যাঁ ইনপুট দিলে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি লিখতে পারো এরকম 5টি ABCDE ইনপুট নেই, ABCD এর মান ইনপুট নেই। কিন্তু একটা জিনিস বলছিলাম, কি বলছিলাম ভাইয়া, এইরকম যখন লিখবা তখন এরকম ডিটেলসে লিখার দরকার নাই, সংক্ষিপ্ত লিখবা। যেমন তোমাদের যদি কেউ এরকম বলে, তোমাদের মধ্যে যদি কেউ এরকম বলে যে 5টি সংখ্যা যোগ করি, ঠিক আছে, 5টি সংখ্যা যোগ করি, বুঝতে পারছো যে 5টি সংখ্যা যোগ করি বলতে অনেকে এরকম লিখবা যে যে কোনো 5টি সংখ্যা নেই, নিয়ে সেই প্রত্যেকটা সংখ্যার মধ্যে একটা করে ইনপুট নেই, এভাবে করে 5বার ইনপুট নেওয়ার পরে আমরা 5টি সংখ্যা যোগ করি। এত ডিটেলস, এটা ফার্স্টেই লিখে দিছে একদম ডিটেলস, মনে করো যে শর্টকাট সংখ্যা 5টি পড়ি।
থার্ড যেই ধাপটা সেটা হলো 5টি সংখ্যা যোগ করি, একবারে হয়ে গেছে। বুঝতে পারছি? একবারে হয়ে গেছে, ওইভাবে লিখে ফেলবো। কোনো ডিটেলসে যাওয়ার দরকার নাই, যাতে একজন মানুষ সহজে বুঝতে পারে যে তুমি আসলে কি করতে চাইতেছো। এখন তোমার বন্ধু এখানে সংখ্যা 5টি পরির জায়গায় লিখতে পারে সংখ্যা 5টি, ইনপুট নেই, সেম কথা বুঝায়, কোনো সমস্যা নাই। 5টি সংখ্যার যোগ করি, ভালো কথা, সেটাও লিখতে পারে। যোগফল ছাপাইয়ের জায়গায় প্রদর্শন করে লিখতে পারে। একজন লিখছে ওভাবে, ডিটেলস লিখলে প্রকৃত বাংলা সাহিত্য হয়ে যাবে। হ্যাঁ, অনেকে এই জিনিসটা ভুল করে ফেলে, তার দরকার নাই। জাস্ট তোমার কথা যেন আরেকজনে বুঝতে পারে, মানে তুমি কি করতে চাচ্ছ সেটাই অ্যালগরিদম। সেম জিনিসটাই আমরা ফ্লো চার্টের ক্ষেত্রেও লিখবো। ঠিক আছে, এখানে ইংলিশে এক্সাম্পল দিছি, মানে ইংলিশ এক্সাম্পল দিছে, তুমি বাংলায় লিখতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট তুমি যে কাজটা করতে চাইছো সেইটা যাতে ঠিক থাকে। আরেকটা জিনিস দেখো, ইনপুট আউটপুটের সময়, দেখো ইনপুট আর আউটপুটের যদি এখানে একটা জিনিস দেখাই, ইনপুট এবং আউটপুটের জায়গায় আমরা একটা জিনিস দেখো, সামান্তরিক ইউজ করছি। সামান্তরিক হলো ইনপুটের সময় লাগে, ইনপুট আউটপুটের সময়। দেখছো, প্রসেস করার সময় আয়তক্ষেত্র। প্রসেস মানে কি? গাণিতিক যে অপারেশন গুলো আছে, সেই গাণিতিক অপারেশন গুলার জন্য আমরা আসলে এইভাবে লিখি। ঠিক আছে, আর শুরু আর শেষের সময় আমরা এই যে এরকম উপবৃত্তের মতো লিখে ফেলি, ঠিক আছে, উপবৃত্তাকার লিখলে আমাদের ফ্লো চার্ট হয়ে যাইতেছে। কত সহজ না? খুবই সুন্দর একটা জিনিস। ঠিক আছে, খুবই সুন্দর একটা জিনিস। তো তোমাদের একটা আর ফ্লো চার্ট তোমরা একটু করো তো, দেখি তোমরা পারো কিনা। যেমন আমি তোমাদের একটা দেই, ধরো একটা জিনিস তোমাদের এখন দেই করতে। দেখো যে ত্রিভুজ ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট করো তো। সবাই একটু দেখি প্র্যাকটিস করো তো, পারো কিনা। নির্ণয়ের ফ্লো চার্ট, ঠিক আছে, এটার ফ্লো চার্ট দেখি সবাই পারো কিনা। ফ্লো চার্ট, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফ্লো চার্ট, আমরা অ্যালগরিদম শিখছিলাম না? এখন তোমরা এই ফ্লো চার্টটা দেখি করো তো, দেখি পারো কিনা। সবাই একটু নিজেরা খাতায় করো, খাতায় করে পরবর্তীতে ওইটা মনে করো যে তোমরা তোমাদের প্রাইভেট গ্রুপে আপলোড দিয়ে দিও। ভাইয়া ঈদের আগে কি আমাদের সাথে আপনার আর কোনো ক্লাস আছে? না ভাইয়া, ক্লাস নাই। ঠিক আছে, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্টটা দেখো, বুঝতে পারো কিনা। সবাই একটু প্র্যাকটিস করো, দেখো পারো কিনা, কি কি করতে হয় দেখো। আচ্ছা, আমি করি, ঠিক আছে। তোমাদের কয়েকজনে একজনে খুব সুন্দর করে লিখে দিছো, জিনিসটা ভালো লাগছে আমার। তো ফার্স্টে কি করতে হবে, শুরু করি। শুরু, এর জন্য এইভাবে লিখলাম শুরু। সেকেন্ড বিষয় কি নেব? ভূমি উচ্চতা ইনপুট নেই, ঠিক আছে, ভূমি উচ্চতা ইনপুট নেই, ইনপুট নিলাম, ভূমি আর উচ্চতা ইনপুট হিসেবে নিলাম, ঠিক আছে, সামান্তরিক এখানে দিয়ে দিছে, ভালো কথা। তারপরে কি করতে হবে, ক্ষেত্রফল টু উচ্চতা নির্ণয় করি, নির্ণয় করি, ভালো কথা, নির্ণয় করে ফেললাম। এটা একটা প্রসেসের মধ্যে দেওয়া যাচ্ছে, তাহলে এটা এরকম, ঠিক আছে, নির্ণয় করে। এরপরে কি হবে, ক্ষেত্র ক্ষেত্রফল ছাপাই,
ঠিক আছে, ক্ষেত্রফল যেই পাইছো এটা ছাপাবা, ছাপাই, ক্ষেত্রফল ছাপাই, ঠিক আছে, এবং সবার শেষে কি করব, শেষ করব, তাই না, শেষ করে, ঠিক আছে। এই দেখো, আশা করি বুঝতে পারছো। দেখো কত সুন্দরভাবে করে ফেলছে। এই যে অনেকটা বৃত্ত বানাবা না, যে একটু চ্যাপ্টা করে দিবা, ঠিক আছে, একটু চ্যাপ্টা করে দিলেই হয়ে যাবে, বুঝতে পারছো, সেই না, কত সুন্দর করে আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট বের করে ফেলছি। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, যে এটা আসলে কিভাবে কাজ করে, আমি কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে এই জিনিসটা নিতে পারবো, এইভাবে আর কি লিখবা, তাহলে হয়ে যাবে। এখন একটা জিনিস দেখো, জিনিসটা হলো এরকম, অনেক সময় তোমাদের পরীক্ষার হলে এরকম আসে সাধারণত, এইটা গতে আসে, ধরো কিভাবে প্রশ্ন আসতে পারে, এইটা গ নাম্বারে আসতে পারে, অ্যালগোরিদম গ নাম্বারে আসে, ঘ নাম্বারে ফ্লো চার্ট আসে। আবার ফ্লো চার্ট অনেক সময় গ নাম্বারে চলে আসতে পারে, ঘ নাম্বারে হলে অ্যালগোরিদম চলে আসতে পারে, মানে ভিন্ন ভিন্ন অ্যালগোরিদম, ভিন্ন ভিন্ন ফ্লো চার্ট, একই জাতীয় না। এইটা এক ধরনের প্রশ্ন, যে গ নাম্বারে অ্যালগোরিদম দিছে, ঘ নাম্বারে ফ্লো চার্ট দিছে। তাই আমি স্টুডেন্টদের বলি, সিকিউ এর জন্য যদি তুমি একটা সিকিউ এনশিওর করতে চাও, তাহলে এই অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট পড়ো, তাহলে একটা সিকিউ তুমি ভালো মতো অ্যান্সার করতে পারবা। কারণ একটা সিকিউ সাধারণত অ্যালগোরিদম আর ফ্লো চার্ট থেকে দেয়। আরেকটা কোশ্চেন দেয়, সেই কোশ্চেনে আইদার গ অথবা ঘতে অ্যালগোরিদম ফ্লো চার্ট দেওয়া থাকে, আর ঘতে কোড করতে বলা হয়। তাই কোড হলো সাধারণত আরেকটা সিকিউতে থাকে। তো তোমার কাছে একটা অপশন আছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট, যদি তুমি খুব বেশি প্র্যাকটিস করো তাহলে দেখবে যে তুমি খুব ভালোভাবে এটা করে ফেলতে পারছো। ক খতে নর্মাল প্রশ্নগুলো আসে, যে আসলে প্রোগ্রাম কি, উচ্চ স্তরের ভাষা কোনগুলা, তারপরে সি কেন কেস সেনসিটিভ, এই ধরনের প্রশ্নগুলো সাধারণত তোমার মনে করো ক খ জাতীয় প্রশ্ন হয়। ঠিক আছে, আরেক টাইপের প্রশ্ন আসে, যেমন অ্যালগোরিদম দেওয়া থাকে, ওই অ্যালগোরিদম দেখে ফ্লোচার্ট বানাইতে বলে, এটা এক টাইপের প্রশ্ন, যে তোমার অ্যালগোরিদম দেওয়া থাকে, ওই অ্যালগোরিদম থেকে ফ্লোচার্ট বানাইতে বলে। আবার ফ্লোচার্ট দেওয়া থাকে, ওই ফ্লোচার্ট দেখে আবার অ্যালগোরিদম করতে বলে। তো যে কোনো তোমার প্রশ্ন আসতে পারে, তুমি প্র্যাকটিস বেশি করো। তা আমি তোমাদেরকে বলবো, যাদের একটু কোড করতে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে, তারা অ্যালগোরিদম আর ফ্লোচার্ট এটা একটু ভালো মতো পড়ার চেষ্টা করো। এই দুইটা যদি ভালো মতো পড়ার চেষ্টা করো, তাহলে দেখবা যে তুমি আসলে একটা সৃজনশীল খুব ভালো মতো অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে তো আমরা আসলে মনে করি অ্যালগরিদম ফ্লোচার্ট আরো অনেক ডিটেলসে পড়বো। আচ্ছা, এই অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে কিছু পার্থক্য আছে, এটা একটু মনে করো নোট আকারে করো, অনেক সময় এটা 2 মার্কের জন্য চলে আসে। ঠিক আছে, এটা একটু মনে করো যে নোট করো সবাই। দেখো আমি প্রত্যেকটারই ব্যাখ্যা করে দেব কোনটা আসলে কি বুঝাইতেছে, নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট এটা। একজনে লিখছে যে এই দুইটা তো ইজি, আজকে ইজি উদাহরণ দেখাইছি, নেক্সট ক্লাসে যখন আবার অ্যালগরিদম ফ্লোচার্ট পড়াবো তখন কিছু প্রবলেম দেখাবো না, তখন আবার মনে হবে ভাই এটাও একটু কঠিন আছে। ঠিক আছে, যদিও তুলনামূলকভাবে যদি যারা প্রোগ্রাম বুঝতে একটু অসুবিধা হয় তাদের জন্য একটু কঠিন হতে পারে, বাট তুলনামূলক অ্যালগরিদম ফ্লোচার্ট একটু সহজ। বাট নেক্সট ক্লাসে আমরা একটু কঠিন কঠিন প্রবলেম গুলো দেখাবো, এই প্রবলেম গুলো যদি পারো তাহলে হয়ে যাবে। আজকে তো সহজ সহজ প্রবলেম দেখাইছি, নেক্সট ক্লাসে একটু খেলা হবে। ঠিক আছে, তো এখন দেখো অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো একটু দেখি কি কি পার্থক্য আছে। যেমন বলছে সমাধানের ধাপ সমূহের লিখিত উপায়কে অ্যালগরিদম বলে। তার মানে সমাধান বা কোনো একটা সমস্যা, একজন লিখছে ভাইয়া আপনি করালে ইজি হয়েছে, ভালো তো, আমি করালে যদি ইজি হয় তাহলে তো তোমাদের জন্য ভালোই। সমাধানের ধাপ সমূহের লিখিত উপায়কে অ্যালগরিদম বলে, সমাধানের ধাপ সমূহের লিখিত উপায়কে অ্যালগরিদম বলে, লিখিত যে উপায়টা। আরেকটা আছে চিত্র বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে সমস্যা সমাধানের ধাপ সমূহকে ফ্লোচার্ট বলে। মানে দুইটাই সমস্যা সমাধানের আসলে ব্যাখ্যা বলে দেয়,
বাট একটা হলো তোমার মনে করো বর্ণনা নির্ভর, মানে লিখে লিখে বোঝায়। আরেকটা হলো চিত্র নির্ভর, মানে চিত্রের মাধ্যমে বোঝায় যে আসলে আমি সমস্যার সমাধান কিভাবে করব। বুঝতে পারছি? এটা আসলে নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট, মাঝে মাঝে 2 মার্কের জন্য চলে আসতে পারে। তো এখানে অনেক নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট, যেমন অ্যালগরিদম কি নির্ভর, বর্ণনা নির্ভর, এমসিকিউ চলে আসতে পারে। আবার ধরো ফ্লোচার্ট কি নির্ভর, চিত্র নির্ভর, এটাও কিন্তু এমসিকিউ তে চলে আসতে পারে। ঠিক আছে, এখন হলো অ্যালগরিদম দেখে প্রোগ্রাম বুঝতে সময় বেশি লাগে। ঠিক আছে, অ্যালগরিদম দেখে প্রোগ্রাম বুঝতে সময় বেশি লাগে। এটা আসলে অনেক সময় লাগে যে অ্যালগরিদম দেখে প্রোগ্রাম যখন বুঝি তখন আসলে সময়টা কি লাগে, বেশি লাগে। ঠিক আছে, অ্যালগরিদম দেখে প্রোগ্রাম বুঝতে সময় বেশি লাগে। কারণ কি, অ্যালগরিদমে আসলে কি আছে সেটা আসলে অনেক সময় আমরা বুঝতে পারি না, কারণ অনেকবার পড়তে হয়, পড়ে পড়ে বুঝতে হয়। হ্যাঁ, বর্ণনা নির্ভর। ঠিক আছে, যেমন ধরো তোমার কাছে একটা বই আছে, বইতে অনেক সুন্দর করে একটা টপিক সম্পর্কে খুব সুন্দর লেখা আছে। আরেকটা হলো কারো তোমার একটা কার্টুন বা অ্যানিমেটেড লেসন আছে, সেই লেসন দেখে তুমি পড়তেছো। তোমার কাছে কি মনে হয়, তুমি বই পড়ে ভালো মতো বুঝতে পারবা, নাকি একটা মনে করো ভিজুয়ালাইজ যদি করতে পারতা বা অ্যানিমেটেড লেসনের মাধ্যমে যদি তুমি সেটাকে দেখতে পারতা, তাহলে কোনটার জন্য তোমার সুবিধা বেশি হয়? বলো তো একটু, দেখি তোমাদের থেকে উত্তরটা দেখি, শুনি। ভাইয়া আজকে টপার বাছাই করবেন না? আজকে হইলো যে টপার পোলের মাধ্যমে বাছাই করলাম। ঠিক আছে, সবাই বলতেছে অ্যানিমেটেড লেসন, কারণ অ্যানিমেটেড লেসনের মাধ্যমে আসলে আমি বুঝতে পারতেছি যে এটা আসলে কোনটার জন্য কোনটা হবে, একটা আইডিয়া পাওয়া যায়। ঠিক আছে, অ্যানিমেটেড ভিডিও দেখি আসলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব। বুঝতে পারছি, চিত্র দেখে বোঝা যায় যে কোনটা আসলে কোনটার পরে কোনটা হবে, কেন হবে। এটা আমি আসলে চিত্র দেখে বা আমি একটা কার্টুনের মাধ্যমে যদি দেখি তাহলে বুঝতে সুবিধা হয়। তেমনি ফ্লোচার্ট দেখে প্রোগ্রাম বুঝতে সময়টা সাধারণত কম লাগে। অ্যালগরিদম একটু বর্ণনা নির্ভর, তাই একটু সময়টা কি লাগে, বেশি লাগে। আরেকটা কি আছে, প্রোগ্রাম প্রবাহের দিক অনুধাবন করা যায় না। সাধারণত বর্ণনা নির্ভর তো, তো সেই কারণে বোঝা যায় না প্রোগ্রামটা আসলে কোন দিকে যাচ্ছে। প্রোগ্রাম প্রবাহের দিকটা সাধারণত অনুধাবন করা যায় না। ঠিক আছে, এইটার ক্ষেত্রে প্রোগ্রাম প্রবাহের দিক অনুধাবন করা যায়, কারণ বোঝা যায়, চিত্র দেখে বোঝা যায় যে কোন ধাপের পরে কোন ধাপে যাচ্ছে। এই জিনিসটা বোঝাটা একটু ইজি হয়। ঠিক আছে, আরেকটা হলো কি, অ্যালগরিদমে নির্দিষ্ট কোনো নিয়ম না মানলেও চলে। অ্যালগরিদমে নির্দিষ্ট কোনো নিয়ম না মানলেও চলে, কারণ আমাদের কোনো অ্যালগরিদম নিয়ম মানা লাগে না, তাই আমি জাস্ট বর্ণনার মতো করে ফেলতেছি। ঠিক আছে, বর্ণনার মতো করে ফেলতেছে। অ্যালগরিদমে নির্দিষ্ট কোনো নিয়ম মানা লাগে না, আমি জাস্ট বর্ণনা করে বোঝাচ্ছি যে এইটার পরে এইটা হবে, ওইটার পরে ওইটা হবে, এইভাবে আমরা আগাচ্ছি। ফ্লোচার্টের ক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, এইটা যদি ভুল লিখো তাহলে সমস্যা। আমরা ফ্লোচার্ট যখন করছিলাম তখন কিন্তু বলছি যে আমাদের কিছু স্ট্যান্ডার্ড প্রতীক বা চিহ্ন ব্যবহার করে লিখতে হয়। ঠিক আছে, তারপরে কি, অ্যালগরিদম দেখে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা ও সংশোধন করা তুলনামূলক কঠিন, কিন্তু ফ্লোচার্ট দেখে ভুল ত্রুটি সংশোধন করা একটু তুলনামূলক সহজ। ঠিক আছে, একটু তুলনামূলক সহজ। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ফ্লোচার্ট দেখে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা এবং সংশোধন করা একটু তুলনামূলক সহজ। ঠিক আছে, বুঝতে পারছি যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য। আশা করি এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারছো। যারা একটু তুলে নিতে চাও তারা একটু তুলে নাও। কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, সেটা আসলে দেখো যে আহ যে মনে করো তোমরা পারো কিনা। কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই হোমওয়ার্ক গুলা করলে নেক্সট ক্লাসে তোমাদের নামগুলো সামনে থাকবে। হোমওয়ার্ক, হোমওয়ার্ক গুলা কি, লিপ ইয়ার, তারপরে
কোন বর্ষ লিপ ইয়ার কিনা এইটার জন্য অ্যালগোরিদম আর ফ্লোচার্ট লিখবা। ঠিক আছে, অ্যালগোরিদম আর ফ্লোচার্ট সেম জিনিসটা গসাগুর জন্য লিখবা, গসাগুর জন্য বের করবা। ঠিক আছে, অ্যালগোরিদম আর ফ্লোচার্ট। 3 কি দিতে পারি? 3 হলো লসাগুর জন্য। এই তিনটার তুমি মনে করো কি বের করবা? অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। ঠিক আছে, অ্যালগোরিদম ও ফ্লোচার্ট, এটা হলো SW থাকবে, অ্যালগোরিদম, আরেকটা হলো ফ্লোচার্ট। ঠিক আছে, অ্যালগোরিদম আর ফ্লোচার্ট থাকবে, এই দুইটার SW থাকবে। একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেটা তোমার জন্য ভালো হবে। আচ্ছা, তো মোটামুটি SW হয়েছে, আমাদের ক্লাসও মোটামুটি আজকে শেষ। তো প্রতিদিন একটা ভালো কাজ করার চেষ্টা করবা। নেক্সট হয়তোবা তোমাদের সাথে আমার ক্লাস হবে আবার ঈদের পরে। তো ঈদের আগে হয়তোবা আর তোমাদের সাথে ক্লাস হওয়ার সুযোগ নেই। ঈদের পরে আরো 3টা ক্লাস আছে, আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর তোমাদের সাথে যেহেতু ঈদের আগে আর ক্লাস নাই, তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে রাখলাম, এবং সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক, এবং তোমরা খুব সুন্দরভাবে ঈদটা কাটায়ও। দেখা হবে কোনো এক ক্লাসে তোমাদের সাথে আবারও। সেই সময়টুকু পর্যন্ত সুস্থ থাকো, সবল থাকো, এবং তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। আসসালামু আলাইকুম।